Hello everyone. IEEE Robotics and Automation Society Student Branch Chapter 2 and IEEE Affinity Group Student Branch 2 এর যৌথ আয়োজনে এ পডকাস্ট ইনটু রোবোটিক্স অ্যান্ড অটোমেশন ওয়েবিনারটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমাদের স্পিকার হিসেবে রয়েছেন মোহাম্মদ তাহমিদ আব্দুল্লাহ, কন্ট্রাকচুয়াল লেকচারার ব্র্যাক ইউনিভার্সিটি, সিইও অফ অন্টিক টেকনোলজি, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড কো-ফাউন্ডার মাইনক্রাফট ল্যাবস, ফরমার চেয়ার IEEE রাস SBCTU। এছাড়াও আমাদের সাথে রয়েছেন ফারহান ফুয়াদ আবির, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার এট ডেটাসফট অ্যান্ড অ্যাসেম্বলি ইনকর্পোরেশন লিমিটেড, ফরমার সেক্রেটারি IEEE রাস SBCTU। এছাড়াও আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ আহসান আতিক ফয়সাল, ফরমার ভাইস চেয়ার IEEE রাস SBCTU। আপনাদের তিনজনকে আমাদের আজকের ওয়েবিনারটিতে স্বাগতম জানাই। হোস্ট হিসেবে আমি রয়েছি মোহাম্মদ রুমান খন্দকার, স্টুডেন্ট অ্যাক্টিভিটি সেক্রেটারি IEEE রোবোটিক্স অ্যান্ড অটোমেশন সোসাইটি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার 2। প্রথমেই আমি ফারহান ফুয়াদ ভাইকে অনুরোধ জানাচ্ছি আজকের ওয়েবিনারটি শুরু করার জন্য। তিনি হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিয়ে কিভাবে আমরা কাজ শুরু করতে পারি সে সম্পর্কে বলবেন। ফারহান ফুয়াদ ভাই কি আছেন? হ্যালো এভরিওয়ান। আসসালামু আলাইকুম। আচ্ছা, থ্যাংক ইউ রোমান। তো আজকের ওয়েবিনারটা তো মেইনলি আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? একটু ফিডব্যাক দিলে ভালো হয়। জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে। তো আমার পার্টটা মেইনলি আস্তে আস্তে হচ্ছে যে আমরা কিভাবে এই যে টপিকটা আজকে যে আমরা কিভাবে রোবোটিক্স অটোমেশনের কাজগুলো শুরু করতে, মানে এই টপিকটা নিয়ে তোমার সাথে কথা বলবো। তো স্টার্টিং এর পার্টটা হচ্ছে মেইনলি আমি দেখতেছি, এন্ড এইখানে যেটা হচ্ছে সেটা হলো এক্সকিউজ মি। তো আমরা জিনিসটা এভাবে সাজাইছি যে আমরা প্রথমে দেখছিলাম হচ্ছে টার্গেট অডিয়েন্স মেইনলি হচ্ছে আমরা টার্গেট করতেছি যারা একদম ফার্স্ট ইয়ার বা যারা একদম বিগিনার আছে, রোবোটিক্স এর কাজগুলো যারা আগে কখনো ভাবে করে নাই বা যারা এখনো শিখতে চায় বা এখনো ভাবে শেখা হয়ে ওঠেনি তাদের জন্য। তো এই কেসে আর কি আমাদের কথার প্রেক্ষিতে স্পেশালি হচ্ছে আমার পার্টটুকুতে মেইনলি হচ্ছে তাদেরকেই আর কি ফোকাস করা হবে। এরপরে হচ্ছে অন্য দুইজন আতিক আর হচ্ছে তাহমিদ, ওরাও হচ্ছে জিনিসটা ফ্লোটা আর কি মেনটেন করতেছে। এরপর কি হবে আর লাস্টলি এটাকে রিসার্চ বা জব সেক্টরে কিভাবে নেওয়া যায়, আর ডেফিনেটলি কোশ্চেন আনসার সেকশন তো আছেই। তো ফার্স্টে স্টার্ট করতে হয় এখানে আরএমই সিএসসি বা যে কোনো ডিপার্টমেন্টের, যদি আমি এখানে রোবোটিক্স কথাটা বলতেছি শুধু রোবোটিক্স না, রোবোটিক্স এর সাথে ইলেকট্রনিক্স এর কাজগুলো হচ্ছে খুবই, ইলেকট্রনিক্স বা অটোমেশনের কাজটা খুবই একই সাথে বলা যায় যে একসাথে রিলেটেড খুবই। তো এই কেসে যখনই আমি রোবোটিক্স বলতেছি তার সাথে এই দুইটা কথাও হচ্ছে একসাথে সবাই একটু মিলাই নেব। তো আমি রোবোটিক্স বলতে যে কাজগুলো বুঝেছি, ধরো হচ্ছে একটা মাইক্রো কন্ট্রোলারকে কোড করে আমি কোনো একটা কাজ করাতে যাচ্ছি, বা আমরা আসলে যেভাবে রোবটটা দেখি, যেহেতু ফার্স্ট ইয়ার আছে, রোবট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সবসময় দেখা যাচ্ছে যে হাত পা মাথাওয়ালা কিছু একটা দেখতেছি, হোন্ডার কোনো একটা রোবট বা এরকম কিছু একটা দেখতেছি, ওটাই শুধু রোবট কিনা? ডেফিনেটলি না। আজকাল রোবট বলতে আসলে একটা সফটওয়্যারকেও বোঝানো যায়, যেটা চ্যাট বট, ওটা এক ধরনের রোবট এরকম। সো রোবটের ডেফিনেশনটা আসলে অনেক ভ্যাস্ট এখন। তো ওই কেস থেকে যদি আমি বলতে যাই আমার কথার প্রেক্ষিতে, এখন রোবট বলতে আমি বোঝাচ্ছি ধরো ইলেকট্রনিক্স দিয়ে আমি কিছু একটা বানাচ্ছি যেটা আমার করা কোড অনুযায়ী কোনো একটা ফিজিক্যাল কোনো একটা কাজ করতে পারতেছে, সেটাকে ধরো আমি রোবট বলতেছি। আমার এই পার্টটুকুর মধ্যে ধরে রাখো সেটা। আচ্ছা, তো স্টার্টিং কেসটাতে আমি হচ্ছে এভাবে শুরু করি। ধরো আমরা যখন স্টার্ট করছিলাম, আমি তাহমিদ বা আতিক, আমাদের স্টার্টিংটা কিভাবে ছিল তো সেইটা স্পেসিফিকলি একটু বলি। পার্সোনালি আমার রোবোটিক্স এর একদম শুরুটা হয়েছিল হচ্ছে আমি যখন ইন্টারমিডিয়েটে ছিলাম, তখন আমার তখন বুয়েটে হচ্ছে খুব বেশি হচ্ছে এরকম টেক ফেজ বা আইআইটি তে যেত বুয়েট থেকে টিম বা সাস থেকে টিম, তারা হচ্ছে গিয়ে ধরো প্রাইস রেস নিয়ে আসতেছে, এগুলো ধরো ফেসবুক মাধ্যমে জানলাম। তো জিনিসটা অনেক কুল লাগতো। তো ওই কুল লাগার ব্যাপারটা থেকে যেটা হলো যে আমি হচ্ছে একবার ইন্টারমিডিয়েটে জাস্ট পরপরই আমি
বুয়েটে একবার জাস্ট গেছিলাম, ওদের একটা প্রিলিমিনারি রাউন্ড চলছিল কম্পিটিশনে, তো সেটা দেখতে। তো সেখানেই বলা যায় লাইন ফলোয়ার রোবট জিনিসটা নিয়ে হচ্ছে ফার্স্ট হাতে খড়ি, বা মানে হাতে খড়ি বলা যাবে না, মানে জিনিসটার সাথে ইন্ট্রোডিউস হয় যে আসলে জিনিসটা কি করে, এটাকে খায় না মাথায় দেয়, বা জিনিসটা আসলে ক্যাপাবিলিটি কতটুকু। তো জিনিসটা অনেক ইন্টারেস্টিং লাগছে, অ্যাজ ইন হচ্ছে আমি মানে কখনো এভাবে ভাবি নাই যে জাস্ট ভার্সিটি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারেরই কেউ একজন জাস্ট কম্পিউটারে কোড করতেছেন, সেই অনুযায়ী হচ্ছে একটা ফিজিক্যাল একটা যন্ত্র কাজ করতেছে আর কি। তো এই জিনিসটা আসলে পার্সোনালি আমাকে অনেক ফ্যাসিনেট করছিল। এন্ড তারপরে যেটা হয়েছে যে আমার স্টার্টিংটা শুরু হয়েছে হচ্ছে আচ্ছা আমি যেটা দেখছি ওইটাই আসলে আমি কিভাবে বানাতে পারি। তো আমার স্টার্টিং হয়েছে বলা যায় লাইন ফলোয়ার রোবট বা শর্টে এলএফআর দিয়ে। তো সেই কেসটা শুরুকে সময় এখন হচ্ছে একটু মানে একটা পয়েন্ট বলবো, সেটা হচ্ছে কেউ যদি রোবোটিক্স বা অটোমেশনের কাজ যদি কেউ শুরু করতে চায়, তাহলে বা সাপোজ ধরো কেউ ভাবতেছে যে আচ্ছা জিনিসটাকে আমার জন্য, বা আমি কি এটাকে ভালো লাগবে নাকি লাগবে না, মানে যে ট্রাই দিতে যাচ্ছি, তখন আমার মনে হয় সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আরডুইনো দিয়ে কিছু একটা বানানো। লাইক আমি হচ্ছে বললাম আমার কেসে হচ্ছে আমিও শুরু করছিলাম, কিন্তু একদম ফার্স্ট যেই রোবটটা বানিয়েছিলাম ওটা বেসিক্যালি তেমন তেমন কিছুই করতে পারতো না, মানে খুবই সিম্পল একটা জিনিস, জাস্ট গোল একটা মানে সেটা হইতে পারে 2 ফিট বাই 2 ফিট একটা ট্র্যাক জাস্ট ফলো করতেছে, এরকম একটা রোবট, সেটা হচ্ছে আরডুইনো দিয়ে বানানো। তো আরডুইনো দিয়ে মানে এখানে একটা জিনিস খেয়াল করবা সবাই, সেটা হচ্ছে স্টার্টিং এর সময় আমাদের আমরা আসলে জানি না যে আমরা কোনো কিছু যদি স্টার্ট করতেছি, কোনো একটা ফিল্ডে কাজ করা শুরু করতেছি, সেটা কি আদৌ আমার জন্য কিনা, বা আমি কি সেটাতে কাজ করলে কি আমি সেটা ভালো করতে পারবো কিনা, বা আদৌ আমার সাপোজ সে 2 সপ্তাহ কাজ করার পর আমার সেটা নিয়ে ইন্টারেস্ট চলে যাবে কিনা। ঠিক আছে, সো সেটার জন্য আমার যেটা মনে হয় যে শুরুতেই কোনো মানে এরকম লার্নিং প্রসেসে কোনো ইনভেস্টমেন্ট হওয়া উচিত ছোট্ট একটা কাজ দিয়ে, মানে অ্যাপ্লিকেশন বেসড। দেন ছোট একটা কাজ যেটা হয়তো ইমপ্লিমেন্ট করা যায় উইদিন 7 ডেজ, ওই যে ওই শুরুর পিরিয়ডটার মধ্যে 7 to 14 ডেজ এর মধ্যে কোনো একটা কাজ যেটা ইমপ্লিমেন্ট করা যায়, বা কোনো একটা প্রজেক্ট যেটা ইমপ্লিমেন্ট করা যায়, এরকম কোন একটা কিছু দিয়ে তোমাদের সবারই আর কি জার্নিটা স্টার্ট করাটা আমার মনে হয় খুব ভাইস হয়। কারণ এমন হতে পারে, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে একটা পপ আপ আসলো ওই জন্য। তো দেখা যাচ্ছে যে এই কাজগুলো শুরু করার পর যেটা হতে পারে যে আমার এরকম হয়েছে, আমি যে রোবোটিক্সে কাজ করার আগে যে অন্য কিছু নিয়ে অ্যাটেন্ড করিনি, অন্য কোনো সেক্টরে কাজ করা অ্যাটেন্ড করিনি, ব্যাপারটা এমন না। কাজ করা অ্যাটেন্ড করার পর যেটা হয়েছে যে ওই সেক্টরে হয়তো বা কাজ করতে গিয়ে অতটা ইন্টারেস্ট পাচ্ছি না, হ্যাঁ। তো তখন কিন্তু আমাদের জিনিসটা শিফট করতে হয়। তো রোবোটিক্সের কাজগুলোর ক্ষেত্রে এই শিফট করার ব্যাপারটায় যেটাকে বলে আমাদের কিছু ইনভেস্টমেন্ট, সেটাকে বলা যায় মনিটারি ইনভেস্টমেন্টও যায়। কারণ হচ্ছে কিছু ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট না থাকলে ওই রোবোটিক্স এর ইকুইপমেন্ট গুলো কিন্তু কিনতে পারবা না, হ্যাঁ। তো এই ক্ষেত্রে আমি সেটাই বলতেছি যে শুরুর কেসে একদম শুরুতে আমার শুরুটা হয়েছিল ধরো সিনিয়র ভাইয়া বা আপুদের হচ্ছে কোন একটা কম্পিটিশন দেখে আমার ইন্টারেস্ট জাগছিল। দেন আমি আরডুইনো নিয়ে গুতাগুতি করে 7 দিনের মধ্যে একটা লাইন ফলোয়ার রোবট, খুব বেসিক একটা লাইন ফলোয়ার রোবট আর কি বানিয়ে ফেলতে পারছিলাম। আর সেক্ষেত্রে অবশ্যই একটা কাজ হয়েছিল যে আমি একটা ছোট্ট একটা ওয়ার্কশপ করছিলাম, একদিনে একটা ওয়ার্কশপ করছিলাম, তো সেখান থেকে আর কি আমি ব্রেডবোর্ড কি জিনিস সেটা শিখছি। এর আগে আমি ব্রেডবোর্ড কি জিনিস সেটাও জানতাম না, ডেফিনেটলি ইন্টারেস্ট ছিল। তো তো ব্রেডবোর্ড, জাম্পার ওয়্যার এগুলো সম্পর্কে জানতে হচ্ছে ওখান থেকে, তারপর হচ্ছে 7 দিনের মধ্যে কিছু একটা বানাতে পারছি। তো মজার ব্যাপারটা হলো যে ফার্স্ট টাইম যদি কোনো একটা প্রজেক্ট বা ছোট একটা প্রজেক্ট, সেটা এলএফআরই হইতে হবে এমন না, হতে পারে হচ্ছে যে তুমি হচ্ছে সে ফর এক্সাম্পল আইআর আইআর তো এলইডি রিসিভার তো পাওয়া যায়, তো আইআর রিসিভার দিয়ে তুমি একটা রিমোট বানাইলা, হ্যাঁ। এটাও একটা প্রজেক্ট হইতে পারে। তো আমি বলতেছি এমন একটা প্রজেক্ট যেটা তুমি ভিজিবলি দেখতে পারতেছো, যেটা তুমি ইউজ করতে পারতেছো, হ্যাঁ। ইনফ্যাক্ট আমার বাসায়ও যেহেতু সেটটপ বক্স ইউজ করা হয় ডিশ অ্যান্টেনার জন্য, তো রিসেন্টলি এমন একটা কাজ করা হয়েছে যে সেটটপ বক্স একটা রিমোট আর টিভির একটা রিমোট, সো ওয়াই নট আমি একটা কনভার্টার বানাই যেটা দিয়ে আমি জাস্ট সেটটপ বক্সের রিমোট দিয়ে টিভিটা অন করতে পারবো। তো এরকম জাস্ট সিম্পল সিম্পল কিছু কাজ জাস্ট চিন্তা করো যে কি করা যায়, এগুলো কিন্তু গুগল করলেই হয়ে যায়, এমন কোনো ব্যাপারই না, সবাই এটা করতে পারবে, মানে এখন তো আসলে গুগলে সবকিছু ওপেন। তো আরডুইনো দিয়ে জিনিসগুলো করা অনেক ইজি, কারণ সকল রিসোর্স দেওয়া আছে। সো আমি আবারও বলতেছি শুরুটা সবার হওয়া উচিত আরডুইনো দিয়ে, আর হচ্ছে একটা ছোট্ট একটা প্রজেক্ট করে। দেন যদি মনে হয় আচ্ছা প্রজেক্টটা করে আমার অনেক মানে ইট ইন্ট্রিগস মি, আমাকে এটা সামনে এই সেম কাজগুলো আরেকটু বড় লেভেলে করার জন্য ভেতর থেকে কোন একটা তাড়না আসতেছে, তাহলে হচ্ছে জিনিসটাকে সামনে আগানোটা আমার মনে হয় ওয়াইজ। তো এই কেসে আমি বলবো হচ্ছে যে এবার আসি হচ্ছে পুরা জার্নিটাতে ওভারঅল আর কি কি আসলে লাগে, বা এরপরে আর কি জার্নিটাতে কি হয়েছে। তো ডেফিনেটলি যে 7 দিনে যখন আমি রোবোটিক একটা
লাইন ফলোর উপর একদম বেসিক একটা জিনিস বানিয়েছি। তো এরপর সেই ইন্টেনশনটা থাকে সেটা হচ্ছে যে আচ্ছা, তো আমি আরডুইনো দিয়ে খালি বানাবো এমন না, আমি হচ্ছে জিনিসটা ভালো লাগতেছে, আরডুইনোর কাজটা ভালো কথা, বাট এই যে আরডুইনোর মধ্যে তো একটা মাইক্রো কন্ট্রোলার বলে তো একটা আইসি আছে। তো এই মাইক্রো কন্ট্রোলারটাকে যদি আমি ডিরেক্টলি মানে কোড করতে চাই, বা আমি ডিরেক্টলি জাস্ট মাইক্রো কন্ট্রোলারটা ইউজ করবো, আরডুইনো বোর্ড ইউজ করবো না, আমি এরকম বোর্ড নিজে বানাবো, তাহলে আমি কি করতে পারি? তো এই কেস থেকে হচ্ছে আমার জার্নি শুরু হয়েছিল বলা যায় হচ্ছে মাইক্রো কন্ট্রোলার শেখার জার্নিটা। এন্ড এটা বেশ বড় একটা জার্নি বলা যায়। আমার মাইক্রো কন্ট্রোলারের ব্যাপারগুলো মোটামুটি আয়ত্তে আসতে আমার মোটামুটি 6 মান্থস টু 8 মান্থস চলে গেছে। তো বুঝতে পারতেছো একটা বিশাল একটা জার্নি। অ্যান্ড ডেফিনেটলি এখন কেউ যদি শুরু করে and খুব যদি ভালো একটা গাইডলাইন থাকে তাহলে ডেফিনেটলি কারো 6 মাস লাগবে এমন না, এর আগেও ডেফিনেটলি অনেকেই এটা আয়ত্ত করতে পারতাম। বাট আমার কেসে লাগছিল কারণ হচ্ছে আমি শুরু করতেছি, আমি ভার্সিটিতে তখন কেবল ঢুকি নাই, সো আমার জন্য আর কি জিনিসটা এরকম ছিল আর কি। সো বেশ বড় একটা টাইম ইনভেস্ট হয়েছিল এর পেছনে। বাট অ্যাপার্ট ফ্রম দ্য টাইম ইনভেস্টমেন্ট, আমার কাছে মনে হয় যে ওই পার্টটাতে আমি অনেক এনজয় করছি। কারণ আমি তখন হচ্ছে দেখা গেছে যে আরডিনো যে বোর্ডটা আছে, আমি আরডিনো বোর্ডের মতো যখন আমি নিজে অ্যাপ্লাই করতেছিলাম কোনো প্রজেক্ট করতেছি, দেন দেখা যাচ্ছে যে আমি আরডিনো বোর্ড ইউজ না করে আমি যেহেতু মাইক্রোকন্ট্রোলার ইউজ করতেছি, এন্ড ক্ষেত্র বিশেষে দেখা যাচ্ছে যে অনেক কিছু অপটিমাইজ করা যাচ্ছে। আমার পরের দিকে যে লাইন ফলোয়ার রোবট গুলো ছিল, তো সেটার যে মেইন বোর্ড সেটা ধরো আমার নিজেরই আর কি ডিজাইন করা। তো এই এই কেসে মানে আজকে ওয়েবিনার না, সরি, এটা পডকাস্ট, তো পডকাস্ট বেসিসে চিন্তা করতে গিয়ে যে কি বলবো, তো সেখানে আমার মনে হলো যে আমার মানে লাস্ট যে লাইন ফলোয়ার রোবটের যে কম্পিটিশনটা ছিল, এটা 2019-এর শুরুতে। তো সেইটা রোবটটা না আমি হচ্ছে মানে কম্পিটিশনের পর আমি জাস্ট বাসায় এনে জাস্ট রেখে দিয়েছিলাম অ্যাজ এ সুভিনির, মানে আমার নিজের জন্য আর কি। তো যেহেতু অনেক বছর আর কি এই কাজগুলো করা হয়েছে, তো আজকে হচ্ছে হঠাৎ করে মনে হলো যে আচ্ছা ঠিক আছে, জার্নিটার একটা ব্যাপার হিসেবে কি এটা দেখানো যায়। তো জিনিসটা হচ্ছে এটা, তো এটা হচ্ছে ওই রোবটটা যেটা হচ্ছে আমি 2019 লাস্ট কমপ্লিট করছিলাম, এন্ড এটা এখনো আছে। এন্ড মজার ব্যাপারটা হচ্ছে যে একটা ইন্ট্রিগিং পার্ট হচ্ছে আমি আজকে নিজে দেখে অবাক হয়ে গেছি যে 2 বছর পর কোনো এক কারণে ব্যাটারি চার্জ আছে। হ্যাঁ, সো হোয়াট এভার, এখন টপিকে আসি। টপিক হিসেবে যেটা বলতেছিলাম বা যে জন্য আর কি এইটা বের করা, সেটা হচ্ছে ধরো আমি আরডিনো দিয়ে আমার জার্নিটা স্টার্ট করছি, বাট আমি যদি এই কাজগুলো যদি করতে চাই বা আরো যদি সামনে আগাতে চাই, লাইক ধরো আমি রোবোটিক্সেই আমার ক্যারিয়ার গড়তে চাচ্ছি। আসলে রোবোটিক্স এর ক্যারিয়ার বাংলাদেশে গড়ার ব্যাপারগুলো নিয়ে আমি পরে আসতেছি, সেটা একটু কোশ্চেনেবল একটা টপিক। বাট ইন আদার সেন্স যদি আমি বলছি আমি রোবোটিক্স এর কাজগুলো আমি করতে যাচ্ছি, হচ্ছে আমি রোবোটিক্স নিয়ে ধরো আমি রিসার্চ করতে বাইরে যেতে যাচ্ছি, বা আমি বাইরে সেটেল হয়ে সেখানে কোনো একটা কোম্পানিতে রোবোটিক্স এর কাজ করতে যাচ্ছি। তো ইন দ্যাট কেস কিন্তু আমার শুধুমাত্র আরডিনো নলেজ থাকলে ডেফিনেটলি হবে না। তো স্টার্টিংটা আরডিনো দিয়ে করতে বলতেছি কারণ আরডিনো হচ্ছে একটা বোর্ড, একটাই জাস্ট মানে খুবই রোবাস্ট একটা বোর্ড, এন্ড সেখানে কাজ করতে গেলে আমার জাস্ট প্রোগ্রামিং এন্ড সার্কিটের কানেকশন দেওয়া ছাড়া আর কোনো কিছু চিন্তা করতে হচ্ছে না। অ্যাজ মানে চিন্তা করার ব্যাপার আসলে অনেক কিছু আছে একটা মাইক্রো কন্ট্রোলার যখন আমি হ্যান্ডেল করতেছি। সো ওই পার্টটা যখন আসতেছে যে আমি আরেকটু প্রো হইতে চাচ্ছি বা ইন্টারমিডিয়েট সেকশনে যাইতে চাচ্ছি, তখন হচ্ছে আমার এভিআর বা পিআইসি বা 8051 আই গেস, হ্যাঁ ইন্টেলের। তো এরকম বিভিন্ন মাইক্রোকন্ট্রোলার নিয়ে কাজটা স্টার্ট করাটা আমার মনে হচ্ছে যে খুব বেশি ওয়াইজ হয় যারা আর কি ওই মানে সাইটটাতে যাইতে চায় বা আরেকটু প্রো হইতে চাচ্ছে তাদের জন্য। তো এই কেসে যেটা বলা যায় যে আমার কিন্তু এই যে রোবটটা আছে এখানে, যে গ্রিন যে বোর্ডটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বলা যায় আমার নিজেরই মানে এটা আসলে আমার নিজেরই ডিজাইন করা ছিল। এন্ড এটা বলা যায় একটা আরডিনো মেগার থেকে একটু ছোটই বলা যায়, ঠিক আছে। সো কিন্তু এখানে কিন্তু আরডুইনো উনোর থেকে বেশি কাজ করছি, বাট আরডুইনো মেগার থেকে এখানে যে বোর্ডটা ছোট এন্ড যথেষ্ট আমি নিজের ইচ্ছা মতো আর কি বানাইতে পারছি। তো সুবিধা হচ্ছে এটা, আমি যখন একটু ইন্টারমিডিয়েট সেকশনে যাচ্ছি আমার কাজটার, তখন যেটা হবে যে আমি কিভাবে আমার কাজের জন্য আমি আমার বোর্ডটাকে বা আমার কোডটাকে আমি কিভাবে আরো অপটিমাইজ করতে পারতেছি বা সামথিং। তো ওই কেসগুলোতে আমাদের কিন্তু মাইক্রোকন্ট্রোলার মুভ করতে হয়। এন্ড এবার আসা যাক হচ্ছে আরেকটা ব্যাপারে, যে আমি বললাম হচ্ছে শুরু করতে আরডিনো দিয়ে, দেন হচ্ছে মাইক্রো কন্ট্রোলার ব্যাপারগুলো শিখতে। দেন এবার আসা যাক যে মাইক্রো কন্ট্রোলার শেখা ছাড়া আর কি আছে। তো এখানে একটা পিসিবি দেখা যাচ্ছে। তো ডেফিনেটলি আমরা যখন রোবোটিক্স এর কাজ করতে চাই, এন্ড রোবোটিক্স একটা ভ্যাস্ট ফিল্ড, হ্যাঁ, তো এটা যখন আমরা হার্ডওয়্যার বলতে ধরো এই যে সার্কিট্রি বা এইসব সাইটগুলো যখন দেখি, তো আমাদের কয়েকটা টপিক আর কি খুব ভালো মতো আর কি জানা লাগে। তো একটা হচ্ছে বেসিক সার্কিট নলেজ, হ্যাঁ,
লাইক লাইক 5 ভোল্ট আর 3.3 ভোল্টের মধ্যে ডিফারেন্স, বা এটা কিভাবে কনভার্সন গুলা কিভাবে হয়, অ্যান্ড কারেন্টের ব্যাপারগুলা, বিভিন্ন যে আমরা মডিউল গুলো ইউজ করি বা সেন্সর গুলো ইউজ করি এগুলার ইলেকট্রনিক ক্যারেক্টারিস্টিক্স, দেন আসলে ডাটা শিট পড়া। আমি জানি না ডাটা শিটের ব্যাপারটা সবাই খুব একটা বেশি পড়ে কিনা, বাট এটা খুবই ইম্পর্টেন্ট কেউ যদি কাজগুলো সামনে আগাতে চায়। দেন এবার আস্তে আস্তে লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে যে আমি যদি একটা সার্কিট নিজের মতো বানাতে চাই তাহলে ডেফিনেটলি পিসিবি ডিজাইনিংটা শেখাটা অনেক ইম্পর্টেন্ট। তো এই জিনিসগুলো যদি আমরা মোটামুটি শিখি তাহলে ধরো স্টার্টিং থেকে মোটামুটি ইন্টারমিডিয়েট পর্যায়ে যে আমি ধরো কোনো কাজ করার জন্য আমাদের বেসিকটা হয়ে যায়। হ্যাঁ, তো আরেকটা ব্যাপার বলতে হবে যে আমি এবার বলতেছি যে আমার স্টার্টিং এন্ড আমার কাজ করার পার্ট গুলো অনেক লম্বা ছিল। লাইক মাইক্রো কন্ট্রোলার শিখতে বললাম আমি 6 থেকে 8 মাস আমার লাগছে। বাট এন্ড দেখা গেছে আমি পিসিবি ডিজাইনিং শেখার পর একটা সফটওয়্যার নিয়ে আমি অনেকদিন পড়েছিলাম। তো দেন লাইন ফলোয়ার রোবট আমি বলতেছি 2019 এসেও আমি লাস্ট একটা কন্টেস্ট করছি। তো এই ব্যাপারগুলো সবকিছুরই একটা ব্যাপার আসে, সেটা হচ্ছে যে লার্নিং কার্ভ। সবার জন্য লার্নিং কার্ভ ব্যাপারটা সেম না। কেউ হয়তো বা আর্ডিনো জিনিসটা বোর্ডটা আজকে ধরে 2 সপ্তাহের মধ্যে আর্ডিনো বোর্ডটাকে একদম মানে প্রো হয়ে যাচ্ছে, অ্যাজ ইন হচ্ছে যে কোনো প্রজেক্ট চিন্তা করলে সে আর্ডিনো দিয়ে বলতে পারবে যে আমি এই পরিফেরাটা ইউজ করলে এভাবে হতে পারে। বাট সবার জন্য ব্যাপারটা এমন হয় না। বাট আবার আরেকটা টাইপের, আবার আমি এমনও অনেককে দেখছি যারা ধরো খুব তাড়াতাড়ি কাজ করে আর্ডিনোতে, ধরো 1 বা 2 মাস ধরো আর্ডিনো দিয়ে টুকটাক প্রজেক্ট করে দেন অন্য কিছুতে শিফট করে গেছে। একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে কোনো কিছুতে লার্নিং কার্ভ যদি ইনফ্যাক্ট যে কারো লার্নিং কার্ভ যদি অনেক মানে স্লোপটা যদি অনেক কমও থাকে, বাট এটা কোনো ব্যাপার না। অ্যাজ ইন হচ্ছে তুমি যদি একটা সিম্পল জিনিসকে তুমি যদি অনেক ইনডেপথে জানতে চাও তোমার কিন্তু টাইম লাগবে। লাইক তুমি ডাটা শিট দেখে একটা সেন্সরকে তুমি যদি কোড করতে চাও, ইউ নিড সাম টাইম। বাট তুমি যদি জাস্ট ইউটিউবে টিউটোরিয়াল দেখে ওই সেন্সরটা কোড করো, মানে তুমি হয়তো বা 1 ঘন্টার মধ্যে প্রেটি মাচ শিওর তুমি কোডটা করে ফেলতে পারবে ম্যাক্সিমাম সেন্সরের ক্ষেত্রে। বাট তুমি ডাটা শিটটা বুঝতেছো, সার্কিটটা কিভাবে আছে ওটা বুঝতেছো, দেন সেন্সরের কিভাবে কাজ করছে সেটা বুঝতেছো, ইট টেক্স টাইম। হ্যাঁ, সো যাদের লার্নিং কার্ভ ধর একটু স্লো হয়তো বা দেখতেছো, মানে শুরুতে আমি এই জিনিসটা আমি অনেককে দেখছি, আমি অনেক সময় ফেস করছি যে আমি তো শুরু করতেছি, দেখা যাচ্ছে আমার সাথে যারা শুরু করছে তারা অনেক আগায় যাচ্ছে। তো এইখানে একটা সাইকোলজিক্যাল ব্যাপার এটা হচ্ছে যে এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। কারণ যদি তুমি এটাকে তোমার অ্যাট ইউর ওন টাইমে তুমি জিনিসটা শিখতেছো, তোমার যত টাইম লাগে তুমি এটার পেছনে ইনভেস্ট করলা, অ্যান্ড যতটুকু শেখার আমার মনে হচ্ছে একটু ইনডেপথে শিখলে ভালো। ডেফিনেটলি এলএফআর করে আর কি 4th ইয়ার এসে এলএফআর কম্পিটিশন করার কোনো ওয়াইজ কিছু না, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। বাট স্টার্টিংটা আমি মোটামুটি এরকম দিলাম। তো তো এরপর হচ্ছে যেটা আসে সেটা হচ্ছে যে প্রজেক্ট করা, প্রচুর প্রজেক্ট করা। প্রচুর মানে ধরো মানে অনেক, হ্যাঁ, ধরো সেন্সর মডিউলের তো অভাব নেই। তো বিভিন্ন সেন্সর দিয়ে তুমি কিছু রিয়েল লাইফ প্রজেক্ট করলা। দেন ধরো তোমার বাসার একটা রুমে একটা ঘড়ি লাগবে, তো একটা ডিজিটাল ঘড়ি বানায় ফেললা। দেন তুমি একটা মজার ব্যাপার হঠাৎ করে খেয়াল করবা যে তুমি একটা ডিজিটাল ঘড়ি যেটা তুমি এলসিডি তে তুমি ইউজ করছো, and সেটা যখন তুমি তোমার পিসির সাথে লাগায় তুমি চালাচ্ছ, তখন এটার ব্যাপার স্যাপার যেরকম, তুমি যখন এটাকে ব্যাটারিতে দিয়ে ঘড়ি ওয়ালে টাঙায় দিচ্ছ, তুমি এটার মধ্যে হয়তো বা আরো 10 থেকে 15টা বাগ খুঁজে পাবা, বা মনে হবে যে আরো 5টা ওয়ে পাবা যেটাকে ইমপ্রুভ করার। সো কাজ না করলে আসলে মানে এই জিনিসগুলো আসলে শেখা যাবে না। তো ইমপ্লিমেন্টের কাজগুলো আর কি এক্সটেন্সিভলি করা লাগবে। সো রোবোটিক্স এর বা অটোমেশন স্টার্টিং হিসেবে আমার পার্টটুকুতে আমি এটাই বলতেছি আপাতত যে স্টার্টিং আরডুইনো দিয়ে, দেন তোমাদের যদি শিখতে ভালো হয় এভিআর বা মাইক্রো কন্ট্রোলার বা যেটা ইচ্ছে সেটাতে মুভ করো, যে মাইক্রো কন্ট্রোলার ইচ্ছে সেটাতে মুভ করো, সেটা একটু ডিটেলস শিখলাম। সার্কিট ডিজাইনিং মাঝখান দিয়ে শিখতে হবে, বাট সব থেকে বড় কথা যেটা প্রজেক্ট করতে হবে। ওকে, তো আমার জার্নিতে এই ব্যাপারগুলো আর কি আসছে। ওকে, এবার হচ্ছে মেবি আমরা ফরওয়ার্ডে যাই আর কি। রোমান। ধন্যবাদ ফারানফাদ ভাই। ভাই আপনার কথার পরিপ্রেক্ষিতে একটি প্রশ্ন আমার মাথায় চলে আসলো যে হ্যাঁ, আমরা যখন অবশ্যই। এই কাজগুলি করতে যাই তখন আমাদের একটা হার্ডওয়্যার রিলেটেড কাজগুলি যদি করতে যাই তখন আমাদের ইনস্ট্রুমেন্টের দরকার পড়ে। আসলে আমরা এটা কোথা থেকে কালেক্ট করতে পারি, আমাদের জন্য ভালো কোথা থেকে কিনলে হয়, মানে কোথা থেকে কিনলে আমাদের জন্য ভালো হয় যদি এটা বলতেন। ওকে, আচ্ছা, এটা আসলে কোনো রাইট অ্যান্সার নেই। হ্যাঁ, তো কোথা থেকে কিনলে ভালো হয়, ধরো যাদের ক্রেডিট কার্ড অ্যাক্সেস আছে, তো টাইম আছে হাতে অনেক, আলি এক্সপ্রেসে অনেক চিপে অনেক কিছু পাওয়া যায়। হ্যাঁ, অনেক মডিটেড পাওয়া যায়, এটা খুব নাইস একটা জিনিস। অনেক কিছু ফ্রি শিপিংও আছে। আমি রিসেন্টলি একটা জিনিস একটা অর্ডার করছি, একটা মডিউল অর্ডার করছি, আমি উড়ে গেছি।
বাট কারণ দাম অনেক কম। বাট দেশের মধ্যে যদি চিন্তা করতে হয় সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে হোম ডেলিভারি সার্ভিস যেগুলোতে আছে সেগুলো দেখতে পারো, বাট সেগুলোতে প্রাইস একটু বেশি। অ্যান্ড সবচেয়ে চিপ অ্যান্ড সবচেয়ে মজার যে এক্সপিরিয়েন্স হবে তোমাদের সেটা হচ্ছে যদি তোমরা পাটুয়াটুলিতে যেতে পারো এই ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট গুলো কিনতে। পাটুয়াটুলিতে বেশ কিছু দোকান আছে যারা আর কি রেগুলার যায়, মানে এখানে যারা আছে বিভিন্ন ডিপার্টমেন্টের আছে তারা প্রত্যেককেই আর কি যারা কাজ করে তাদের সাথে কন্ট্যাক্ট করলে দেখবে এক দুটা পরিচিত দোকান আর কি তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, তো সেটা টেলিকম স্পেয়ার্স হতে পারে, স্বদেশ হতে পারে, এরকম অনেকগুলো দোকান আছে। তো ওখান থেকে তোমরা যে যদি ডিরেক্টলি কিনো তো এখানে একটা এক্সট্রাক্ট এক্সপিরিয়েন্স আর কি অ্যাড হয় তোমাদের মধ্যে, যে কারণ ওখানে দেখবা যে ইলেকট্রনিক্স এর মানে মার্কেটটা আসলে কি বা কিভাবে কাজ হচ্ছে ওগুলা খুব কাছ থেকে দেখা যায়। তো এই রুমান তোমার কথার আর কি অ্যান্সারটা কিভাবে দিব আর কি। আর হার্ডওয়্যার আরেকটা ব্যাপার, হ্যাঁ, সেটা হচ্ছে হার্ডওয়্যার নিয়ে যখন আমরা কাজ করি তো ডেফিনেটলি জিনিসগুলো একটু কস্টলি হয়ে যায়। লাইক একটা সিম্পল একটা মোটরও ধরো অ্যারাউন্ড 450-500 টাকা পড়ে যায়। আমি কারেন্ট প্রাইসটা আমি ঠিক শিওর না, বাট এরকম অ্যারাউন্ডে পড়ে যায়, হ্যাঁ, একটা মোটর। তো ছোট একটা মোটর, হ্যাঁ। তো এই জিনিসগুলা খুবই ভ্যারিয়েবল প্রাইস গুলা, আর কোভিড এর জন্য প্রাইস খুব বাড়তেছে। তো একটা জিনিস করলে খুব ভালো হয় যে এইখানে ওই খুব ভালো যদি একটা টিম থাকে সবার মধ্যে, মানে এখানে যারা আসো নিজেদের আর কি ডিপার্টমেন্টে বা নিজেদের সার্কেলে যদি একটা টিম থাকে তাহলে রিসোর্স শেয়ারিং গুলা খুবই আর কি ইফেক্টিভলি করা যেতে পারে। লাইক কোনো কম্পিটিশন টিম করে করা যেতে পারে, প্রজেক্ট টিম করে করা যেতে পারে। আর এই আর আরেকটা ব্যাপার আছে, টিম করে কাজগুলো করার আরেকটা সুবিধা হচ্ছে ডেফিনেটলি আমি একা একটা কাজ করতে গেলে মোটিভেশন ধরে রাখার ব্যাপারটা অনেক ইফেক্টিভ হয় যদি একটা টিমে কাজ করা যায়। কারণ একজনের একার মোটিভেশন ধরে রাখা আসলে এটা এটা আমার মনে হয় যে অন্য দুজনের আর কি মানে এগ্রি করবে আমার সাথে। সো ডেফিনেটলি ভালো হয় যদি তোমরা একটা মানে সবাই একই সাথে সমমনা মানুষরা মিলে একসাথে কাজটা করতে পারো না, একসাথে কাজটা শুরু করতে পারো। এই রিসোর্স শেয়ারিং হতে পারে। ধন্যবাদ পারামপদ ভাই, খুব সুন্দরভাবে কথাগুলো বললেন কিভাবে আমাদের শুরু করা যায়। আচ্ছা, এরপরে আমি চলে যাচ্ছি আহসান আতিক ফয়সাল ভাইয়ের কাছে। আহসান আতিক ফয়সাল ভাই। হ্যালো, আমার কথা কি শোনা যায়? জি ভাই, শোনা যাচ্ছে। ওকে, সো আমি স্টার্ট করতেছি। তো যেহেতু এখানে অনেকে নতুন আছে, ফার্স্ট অফ অল আমি আমার পরিচয়টা দিয়ে নিই। তো আমি আতিক, আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ট্রিপলি ডিপার্টমেন্টে এখন আর কি মাস্টার্স করতেছি। সো এন্ড আমি কাজের দিক থেকে বলতে গেলে কারেন্টলি আমি মেইনলি হচ্ছে বায়োমেডিক্যাল সেক্টরে মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং রিলেটেড কাজ করে থাকি, এবং পাশাপাশি হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের কিছু কাজ করে থাকি আর কি। তো আজকে যে জিনিসটা নিয়ে আর কি আমি একটু ডিসকাস করব সেটা হচ্ছে যে লাইক আইওটি অ্যান্ড অটোমেশন, এই দুটা জিনিস, মানে এই দুটা জিনিস নিয়ে আর কি আমি কিভাবে আর কি শুরু করছি এবং এখানে আর কি কি স্কোপ আছে, অ্যান্ড কেউ যদি এখানে স্টার্ট করতে চায় তাহলে তারা কিভাবে আর কি এখানে শুরু করতে পারে, এই টাইপের আর কি জিনিসপত্রগুলো নিয়ে আমি আজকে ডিসকাস করতে চাই। তো যেহেতু এটা ওয়ার্কশপ না, সো আমি বেসিক্যালি কোনো টেকনিক্যাল ডিটেলসে আজকে আর কি অত ডিপলি যাব না। আমি জাস্ট আমার স্টোরিটা শেয়ার করতে চাচ্ছি এখানে, যে আমি আর কি কিভাবে এই সেক্টরটাতে আর কি শুরু করছিলাম এবং কিভাবে আর কি প্রোগ্রেস করছি। তো সেখানে বলতে গেলে আর কি যে আমার আর কি অনেক মানে স্কুল বা কলেজ লাইফ থেকে আর কি ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স এর প্রতি একটা খুবই আকর্ষণ ছিল, এবং আমার সবসময় ইচ্ছা ছিল যে এগুলো নিয়ে একটু কাজ করার, বাট আমার আর কি কোনো প্রায়র নলেজ ছিল না ভার্সিটিতে আর কি ভর্তি হওয়ার আগে এগুলো নিয়ে। সো পুরোপুরি আর কি বিগিনার ছিলাম। তো ভার্সিটিতে যখন ফার্স্ট ইয়ারে আর কি ভর্তি হলাম তখন আর কি এই জিনিসগুলো নিয়ে একটু হালকা পাতলা আর কি একটু রিসার্চ করা বা সার্চ টার্চ করা এগুলো আর কি শুরু করছিলাম। বাট ততদিন পর্যন্ত আমার বেসিক্যালি নলেজটা ছিল যে ইলেকট্রিক্যাল সাইডটা হচ্ছে পুরোটাই হচ্ছে অ্যানালগ ইলেকট্রনিক্স, মানে হচ্ছে লাইক ট্রানজিস্টর, রেজিস্টর, ক্যাপাসিটর দিয়ে একটা সার্কিট বানায় এবং সেটাই আর কি কাজ করে। এটা দিয়ে যে আর কি প্রোগ্রাম করা যায় বা এটা দিয়ে মানে প্রোগ্রাম করে এটা দিয়ে আরো অনেক কাজ করা যায় এই টাইপের আর কি আইডিয়া ছিল না আর কি আমার। সো এমন একটা দিন আর কি ফুয়াদ আমাকে ফার্স্ট অফ অল একদিন আগে বললো যে আরডুইনো নামের একটা জিনিস আছে, এটাতে নাকি প্রোগ্রাম করার মাধ্যমে এটা দিয়ে আরো ডিফারেন্ট টাইপের হার্ডওয়্যার নাকি কন্ট্রোল করা যায়। সো আমার মাথায় যে ফার্স্ট কোশ্চেনটা আসছিল সেটা হচ্ছে হোয়াট ইজ আরডুইনো, মানে আমি আরডুইনো কি এটা জানতাম না। তো আই ফেল লাইক অ্যান ইডিয়েট ফার্স্ট অফ অল। তো তোমাদের মধ্যে যদি কারো মানে জানা না থাকে যে আরডুইনো কি, তো ডোন্ট ফিল ব্যাড অ্যাবাউট ইট। আমি লেট মি জাস্ট শেয়ার মাই স্ক্রিন and let me show you what is Arduino. Okay, and I have other things to show also, so let me just share my screen quickly.
Okay. Hopefully my screen is visible. Can you all see my screen? Yes, sir. আচ্ছা, হ্যাঁ। তো আরডুইনো হচ্ছে বেসিক্যালি এরকম একটা নীল কালারের বোর্ড। তো এখানে আর কি অনেকগুলো পিন আছে যেগুলোতে আমরা ওয়্যার কানেক্ট করতে পারি, অ্যান্ড এটাতে আর কি কম্পিউটার দিয়ে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রোগ্রাম করে এখানে যদি আমরা ইউএসবি কেবলের মাধ্যমে আপলোড করি তাহলে এই পিনগুলোকে আর কি কন্ট্রোল করা যায় আর কি। এই পিনগুলো দিয়ে লাইট বা ফ্যান বা এই টাইপের আর কি ইলেকট্রনিক হার্ডওয়্যার কন্ট্রোল করা যায়। তো এটা ছিল আর কি আরডুইনোর সাথে আমার পরিচয় ফার্স্ট অফ অল। তো তারপর আমি আর কি আরডুইনো একটা বোর্ড কিনলাম এবং এটা নিয়ে আর কি বাসায় এসে অ্যান্ড নেটে সার্চ করে কয়েকটা ভিডিও দেখলাম, তারপরে আর কি জাস্ট এখানে একটা কোড লিখে লাইক ব্লিঙ্কিং কোড যেটা ফার্স্টে আর কি সবাই লিখে আরডুইনো হ্যালো ওয়ার্ল্ড যেটাকে বলে, সেটা লিখে আপলোড করার পর আপলোড করলাম অ্যান্ড দেখলাম যে ওয়াও কম্পাইলেশন এরর আসছে। তো তারপর আর কি আধা ঘন্টা এটা নিয়ে আর কি টুইকিং করার পরে যেটা দেখলাম যে হ্যাঁ এটা দিয়ে আমি যেমন ইচ্ছা সেভাবে আর কি এলইডি বা মোটর এগুলোকে আর কি কন্ট্রোল করতে পারতেছি। সো ইট ওয়াজ রিয়েলি ফ্যাসিনেটিং ফার্স্ট টাইম আমি আর কি যখন এই জিনিসটা শিখছিলাম। মানে এই টাইপের আর কি আমার প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স ছিল না। সো আই ওয়াজ কমপ্লিটলি ব্লোন অ্যাওয়ে টু see this kind of things, that what I can do with such a small device and such a cheap device. মানে আরডুইনোর প্রাইস কিন্তু অনেক কম আর কি। মানে আরডুইনো এখন দেখা যায় যে 250 বা 300 টাকাতেও আরডুইনোর একটা ভার্সন আছে আরডুইনো ন্যানো যেটা কিনতে পারা যায়। সো এত একটা চিপ একটা ডিভাইস দিয়ে যে এত কিছু করা যায় এটা আর কি আমার কাছে অনেক ফ্যাসিনেটিং ছিল। সো দ্যাট ওয়াজ মাই ইন্ট্রোডাকশন। অ্যান্ড এরপর আর কি যে কাজটা যে দিকে আমি সুইচ করছিলাম সেটা হচ্ছে লাইন ফলোয়ার রোবট, যেটা আর কি ফারহান ফুয়াদ একটু আগে ডিসকাস করলো যে অ্যাকচুয়ালি আমার ডিপার্টমেন্টে যারা আর কি রোবোটিক সেক্টরে কাজ করতো তখন মোটামুটি সবাই আর কি এই লাইন ফলোয়ার রোবটের দিকে আর কি বেশি ঝোঁক ছিল। বাট আমার আসলে লাইন ফলোয়ার রোবটে আর কি আমি কখনোই আর কি তেমন একটা মানে ইন্টারেস্ট আর কি তেমন একটা আমার ক্রিয়েট হয় নাই। আমি মেইনলি লাইন ফলোয়ার রোবটের যে টিমে থাকতাম তখন হচ্ছে জাস্ট হার্ডওয়্যার নিয়ে মানে হার্ডওয়্যারের মেকানিক্যাল বিল্ড আপ নিয়ে আমি কাজ করতাম, প্রোগ্রামিং বা কন্ট্রোলিং এগুলো আর কি তেমন একটা করা হয় নাই। সো বাট ইন দ্য মিন টাইম আমি আরেকটা ডিভাইসের সাথে পরিচিত হয়েছিলাম যেটা হচ্ছে শো ইউ। ওকে, সো এখানে যে ডিভাইসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা ব্লুটুথ মডিউল, গ্রিন কালারের মডিউল। সো এই মডিউলটাতে আর কি ব্লুটুথ ক্যাপাবিলিটি আছে, মানে এটার সাহায্যে মানে ব্লুটুথের মাধ্যমে এটাতে আর কি ওয়্যারলেসলি ডেটা ট্রান্সফার করা যায়। সো আমি যখন ফার্স্ট অফ অল এই ডিভাইসটার সাথে পরিচিত হলাম তখন মানে আমার কাছে জিনিসটা বেশ ফ্যাসিনেটিং লাগছিল যে কোনো তার ছাড়াই আমি ওয়্যারলেসলি আর কি ডেটা পাঠাইতে পারতেছি একটা ডিভাইসের সাথে বা কমিউনিকেশন করতে পারতেছি। সো এই জিনিসটা আমার অনেক ভালো লাগছিল। তো আমি আর কি একদিন যেটা করলাম যে এলএফআর এর জন্য আমরা যে বট বা রোবট গুলো বানাইতাম, ফুয়াদ যেটা দেখালো সেরকম একটা রোবটে আমি একদিন আর কি একটা ব্লুটুথ মডিউল লাগাইলাম এবং সেটাকে আর কি যেহেতু প্রতিটা আমাদের স্মার্টফোনেই আর কি ব্লুটুথ থাকে, সো ওই ব্লুটুথের সাথে পেয়ার করে আমি আমার ফোন থেকে আর কি ডাটা পাঠানোর মাধ্যমে ওই রোবটটাকে আর কি কন্ট্রোল করতে শিখেছিলাম। তো এই জিনিসটা আর কি আমার মানে ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স ছিল যে লাইক ওয়্যারলেসলি একটা রোবটকে আমি কন্ট্রোল করতেছি। তো ফার্স্ট টাইম যখন করছিলাম তখন এটা আমার কাছে অনেক একটা বড় ব্যাপার ছিল। অ্যান্ড দেন ফ্রম দ্যাট আই মুভড অন টু সাম কন্ট্রোলিং আদার থিংস লাইক হোম অ্যাপ্লায়েন্সেস লাইক লাইট ফ্যান, এগুলোর সাথে আমি লাইক ব্লুটুথ মডিউল অ্যান্ড রিলে মডিউল এগুলো দিয়ে এগুলোকে কন্ট্রোল করা শুরু করলাম এবং এগুলো নিয়ে আর কি বেশ কিছুদিন ঘাটাঘাটি করেছিলাম। জিনিসটা অনেক মজা ছিল আর কি। তো একটা জিনিস আমার এখানে মানে সবসময় একটা খটকা ছিল যে আমি এই কন্ট্রোলিং এর জন্য যখন অ্যান্ড্রয়েড ফোন থেকে আর কি আমি এইসব ব্লুটুথ মডিউল বা আরডুইনোতে যখন ডেটা পাঠাতাম তখন আর কি কিছু থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে হতো, যে অ্যাপগুলো আর কি প্লে স্টোরে পাওয়া যায়, এগুলোর মাধ্যমে আর কি ব্লুটুথের মাধ্যমে পেয়ার করে ওখানে আর কি ডেটা পাঠানো যায়। তো আমার সবসময় লাগতো যে আমি নিজের একটা অ্যাপ বানাইতে চাই যেটা হচ্ছে আমার নিজের মতো এখানে অপশন গুলো থাকবে এবং আমি নিজে এখানে কন্ট্রোল করতে মানে নিজে যেভাবে চাই সেভাবে আর কি কাস্টমাইজ করে নিতে পারবো। তো এখান থেকে আমার আর কি একটা ইচ্ছা ক্রিয়েট হয়েছিল যে আমি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের দিকে যেতে চাই, মানে জাস্ট আইওটির জন্য হলেও আমি একটা অ্যান্ড্রয়েড অ্যাপ বানাতে চাই। তো অ্যান্ড্রয়েড অ্যাপ বানানো নিয়ে আমি যখন
কি ঘাটাঘাটি শুরু করলাম, তখন দেখলাম যে অ্যান্ড্রয়েডের জন্য আর কি জাভা শিখতে হয়। এন্ড জাভা একটা অনেক কঠিন ল্যাঙ্গুয়েজ আর কি আমার মতো বিগিনারদের জন্য, যাদের আর কোনো প্রায় নলেজ নাই আর কি। তো ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, বাট আমি একটা ওয়েবসাইট পেয়েছিলাম তখন, যেটা হচ্ছে এখনো হয়তো আছে, MIT অ্যাপ ইনভেন্টর নামে। তো এই ওয়েবসাইটটা আর কি এখানে ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে এটা এরকম আইওটির জন্য সুইটেবল অ্যান্ড্রয়েড অ্যাপ খুব সহজে বানানো যায়। তো আমি কয়েকদিন আর কি এটা শেখার পরে আর কি এখানে আইওটির জন্য বা ব্লুটুথ দিয়ে কন্ট্রোলের জন্য আর কি অ্যান্ড্রয়েড অ্যাপ বানানো শুরু করলাম, এবং এটা দিয়ে আর কি আমার অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের ব্যাপারটা শুরু হয়েছিল। মানে আইওটি থেকে বলতে গেলে আমার আর কি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট শুরু হয়েছে। সো আফটার দ্যাট কয়েকদিন পর মনে হলো যে না, আমার আর MIT অ্যাপ ইনভেন্টর দেওয়ার হচ্ছে না, এখানকার ক্যাপাবিলিটি কিছু লিমিটেড, আমি ফুল অ্যান্ড্রয়েড স্টুডিওতে যেতে চাই এবং ফুল কোডিং করে বা জাভা দিয়ে আমি অ্যাপ ডেভেলপমেন্ট করতে চাই। সো ওদিকে আমি আর কি প্রোগ্রেস করা শুরু করেছিলাম। অ্যান্ড ইন দ্য মিন টাইম আমি আরেকটা জিনিসের সাথে পরিচিত হলাম, যেটাকে বলা হচ্ছে ওয়াইফাই মডিউল। মানে ওয়্যারলেস কমিউনিকেশনের জন্য আর কি দুইটা ওয়ে মোস্ট কমন, একটা হচ্ছে ব্লুটুথ আর একটা হচ্ছে ওয়াইফাই। তো আমি যেটা মানে ফার্স্ট টাইম যখন এটার ব্যাপারে শুনেছিলাম, তখন সবাই বলতেছিল যে এটা হচ্ছে ওয়াইফাই সাথে কানেক্ট করা যায় এবং ওয়াইফাই এর মাধ্যমে এটা ইন্টারনেটের সাথে কানেক্ট করা যায়, এবং দেয়ার ইজ সামথিং কল সার্ভার, যেটা হচ্ছে সার্ভারের মাধ্যমে এটা কাজ করে। তো আমার তখন আর কোনো আইডিয়া ছিল না যে সার্ভার কি বা সার্ভার কিভাবে কাজ করে। সো আমি আর কি ব্যাপারগুলো আর কি ক্লিয়ারলি বুঝতাম না তখন। তো একদিন আর কি যা হোক, তো একদিন আর কি একটা ওয়াইফাই মডিউল ফার্স্ট আমি যেটা কিনেছিলাম সেটা হচ্ছে ESP8266 নামের একটা মডিউল। এটা আর কি পাটুয়াটুলি থেকে, যেখানে যেটা দেখা যাচ্ছে লেফট সাইডে, পাটুয়াটুলি থেকে আমি একটা এই মডিউলটা কিনে এনে এটার সাথে আর কি এক্সপেরিমেন্ট করা শুরু করলাম। তো আপনারা যারা ফার্স্ট আর কি কাজ করা শুরু করবেন, তো আমি হাইলি রেকমেন্ড করবো এই মডিউলটা না কিনতে, কারণ এটা খুবই জঘন্য একটা মডিউল এবং খুব দ্রুত এটা নষ্ট হয়ে যায়। তো আমি এটা নিয়ে প্রথম দিন আর কি যেদিন কাজ করা শুরু করলাম, সো এখানে দেখলাম যে এখানে কিছু কোড অলরেডি আর কি প্রোভাইড করা হয় আরডুইনো আইডি তে ঢুকলে। সো ওয়ান অফ দ্য কোড ছিল এরকম যে ওটা যদি এখানে আপলোড করি তাহলে এই ডিভাইসটা আমার ওয়াইফাই রাউটারের সাথে কানেক্ট হয় এবং এই ডিভাইসটার একটা আইপি অ্যাড্রেস পাওয়া যায়। সো ওই আইপি অ্যাড্রেসটা নিয়ে যদি ব্রাউজারে এন্টার করা হয় তাহলে একটা ওয়েব পেজ আসে, যেখানে একটা বাটন থাকে, যে বাটনটা ক্লিক করলে এই বোর্ডের উপর একটা এলইডি আছে যেটা আর কি টগল করে। মানে পুরো ব্যাপারটা আর কি ওয়্যারলেসলি হয় এবং ইন্টারনেটের মাধ্যমে। তো ফার্স্ট টাইম আমি যখন ওই কোডটা এই ডিভাইসের জন্য আরডুইনো আইডি তে লিখে যখন আপলোড করলাম, তো ফার্স্ট থিং যেটা হলো, হ্যাঁ, কম্পাইলেশন এরর আবারও। তো যেটা হয় আর কি, তো আবারও কিছু সময় ডিবাগিং এবং অনেক কিছু করার পর, যেহেতু আমি বিগিনার, সো আমি জানতামই না আমি কি করতেছি, সো ভুল বারবার হয়ে যাচ্ছিল। তো আমি একটা সময় এসে পারলাম যে আমার ব্রাউজারের মধ্যে একটা বাটন আসলো এবং আমি এটা ক্লিক করলাম, দিয়ে দেখলাম যে আমার ডিভাইসটা যেটা কমপ্লিটলি আইসোলেটেড ফ্রম মাই কম্পিউটার, ওটাতে আমি কন্ট্রোল করতে পারতেছি জাস্ট আমার ওয়েব ব্রাউজার দিয়ে। সো এই ব্যাপারটা অনেক মজা ছিল আমার কাছে। তো এর কিছুক্ষণ পরে আর কি দেখলাম যে আমার ডিভাইসটা আর কাজ করতেছে না এবং এটা নষ্ট হয়ে গেছে। সো যেটা বলতেছিলাম যে এই ডিভাইসটা খুব দ্রুত নষ্ট হয়ে যায়। সো আইওটির জন্য আর কি কি ডিভাইস অপশন আছে এটা আমি পরে ডিসকাস করব। এন্ড সো দ্যাট ওয়াজ দ্যাট। এবং আমার নেক্সট যে চিন্তাটা ছিল যে আচ্ছা, আমি তো খুব ভালো, আমি ব্রাউজার দিয়ে এটা কন্ট্রোল করতে পারছি, বাট এটা কি মানে পৃথিবী যে কোনো জায়গা থেকে করা যাবে নাকি শুধু আমার ব্রাউজার দিয়ে করা যাবে? সো এরপর কিছু ঘাটাঘাটির পর রিয়েলাইজ করলাম যে হ্যাঁ, এটা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকেই কন্ট্রোল করা সম্ভব। এরপর আমি আমার ফ্রেন্ড ফারহান ফোরকে বললাম যে একটা ওয়েবসাইটে লগ ইন করতে, তারপর ওইখানে একটা বাটন ক্লিক করতে। তারপর ও যখন করলো তখন দেখলাম যে আমার বাসায় আমার কাছে যে ডিভাইসটা আছে ওখানে আর কি এডিটে টগল হচ্ছে। তো এই ব্যাপারটা অনেক ফ্যাসিনেটিং ছিল। তোমরা যখন ফার্স্ট টাইম কাজটা করবো তোমাদের কাছে ওই জিনিসটা অনেক মজা লাগবে আশা করি। সো এরপর আর কি এখান থেকে আইটি রিলেটেড আরো কিছু কাজ করা হয়েছে এবং ফাইনালি আমি এখান থেকে মেইনলি সফটওয়্যার সাইডে আর কি শিফট করি। সো সফটওয়্যার সাইড বলতে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এন্ড অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, এই দিকে আর কি ফাইনালি আমি শিফট করি আর কি। সো তোমরা যারা স্টার্ট করতে যাচ্ছ আইওটি বা অটোমেশন সেক্টরে, সো তোমাদের জন্য আমি একটা গাইডলাইন বানিয়েছি। যে গাইডলাইন বলতে এটা আর কি আমি যে রোড ম্যাপটা ফলো করছি সেটা। সো এটা একটু আমি দেখাই। তো ফার্স্ট অফ অল আমাদের কি কি হার্ডওয়্যার অপশন আছে এখানে।
সো আইওটি যদি কেউ শুরু করতে চায় তাহলে কি কি আর কি হার্ডওয়্যার দিয়ে শুরু করা যায়। সো এখানে আমি মেনলি 4টা অপশন রেখেছি। একটা হচ্ছে আরডুইনো প্লাস ব্লুটুথ, মানে আরডুইনোর সাথে ব্লুটুথ মডিউল যেটা দেখালাম সেটা কানেক্ট করে করা যায়, বাট এটা শুধুমাত্র লোকাল নেটওয়ার্কের মধ্যেই কাজ করবে। এটা আর কি মানে পৃথিবীর যদি অন্য কোনো জায়গা থেকে কন্ট্রোল করার চেষ্টা করে তাহলে এটা দিয়ে আর কি সম্ভব না। আর বাকি যে 3টা অপশন ESP8266, ESP32 এন্ড রাসবেরি পাই যেটা দেখেছি, এগুলোকে আর কি এগুলো ওয়াইফাই ক্যাপাবিলিটি আছে, মানে এগুলোকে ইন্টারনেটের সাথে সরাসরি কানেক্ট করে পৃথিবীর যে কোনো জায়গা থেকেই আর কি কন্ট্রোল করা যায়। এবং এই 3টা অপশনের মধ্যে আমি সাজেস্ট করবো যে সবাইকে ESP32 দিয়ে শুরু করতে। ESP32টা হচ্ছে ESP86 এর একটা ইমপ্রুভড ভার্সন আর কি। সো এই জিনিসগুলো আর কি দেখতে কিরকম আমি এখানে একটু দেখাই। সো আইওটি হার্ডওয়্যারের মধ্যে এখানে ব্লুটুথ মডিউলটা তো আমি দেখালাম। এটা হচ্ছে একটা ESP8266 এর একটা ভার্সন যেটাকে বলে নডিমসিউ। তো আমি শুরু করেছিলাম এটা দিয়ে। এই বোর্ডটা বেশ ভালো, মানে বেশ রোবাস্ট, এটা আর কি নষ্ট হয় না আর কি। আমার ফার্স্ট টাইম যেটা আমি কিনেছিলাম ওটা এখনো কাজ করে, এন্ড এটা দিয়ে আমি অনেক এক্সপেরিমেন্ট করে ফেলেছি অলরেডি। এন্ড এর চেয়ে বেটার একটা ভার্সন এক বছর পর সম্ভবত বের হয়েছিল, যেটাকে বলে ESP32। সো এটাকে কি বলবো, এটা হচ্ছে ESP86 এর বাবার মতো, মানে এটার ক্যাপাবিলিটি এত বেশি যেটা মানে চিন্তা করতেই অবাক লাগে। মানে এটা একটা ছোটখাটো কম্পিউটারের মতো, যেটার মধ্যে আর কি ওয়াইফাই আছে, ব্লুটুথ আছে এবং আরো টাচ সেন্সিটিভ ইনপুটস এন্ড এটার মধ্যে টেম্পারেচার সেন্সরও আছে আর কি। মানে এটা বলা যায় যে আনবিলিভেবল একটা মেশিন। সো এবং এটা দেখতে পাচ্ছ, এটা দাম টেকশপে হচ্ছে 760 টাকা, বাট আউটসাইড মার্কেট বা পাটুরি থেকে কিনলে এটা অনেক সময় 450-500 টাকাতেও পাওয়া যায়। তো যারা আর কি আইওটি সেক্টরে আইওটির এই ওয়ার্ল্ডে আর কি এন্টার করতে যাচ্ছেন, তাহলে আমি সাজেস্ট করবো যে এই বোর্ডটা দিয়ে আর কি শুরু করতে। বাট একদম যদি অ্যাবসলিউট বিগিনার হয়ে থাকো তাহলে হচ্ছে ফার্স্ট অফ অল আমি সাজেস্ট করবো লাইক 1 or 2 মান্থ আরডুইনো শিখতে, দেন তারপর হচ্ছে এই বোর্ড গুলোতে আর কি সুইচ করতে, কারণ এগুলো আর কি একটু অ্যাডভান্সড আর কি, এটার জন্য আর কি একটু অ্যাডভান্স প্রোগ্রামিং টেকনিকের দরকার হয়। এন্ড এরপর যখন আর কি এই ডিভাইস গুলো এক্সপ্লোর করা হয়ে গেছে, তখন হচ্ছে নেক্সট হচ্ছে অপশন হবে রাসবেরি পাই শিফট হওয়া। তো রাসবেরি পাই এটা অ্যাকচুয়ালি কোনো ওয়াইফাই মডিউল না, এটা বেসিক্যালি একটা সিঙ্গেল বোর্ড পুরো কম্পিউটার, যেখানে আর কি লিনাক্স অপারেটিং সিস্টেম রান করা যায়। এবং এটা দিয়ে বেসিক্যালি একটা কম্পিউটার যা যা করতে পারে সবই এটা দিয়ে করা যায়। বাট এটা সুবিধা হলো এটা ছোট এবং মডিউলার আর কি, যেখানে সেখানে ইউজ করা যায়। তো এই গেল হচ্ছে হার্ডওয়্যার অপশন গুলো। আর নেক্সট যদি আসি, তাহলে আমাদের আইওটির জন্য কিছু প্রোটোকল আর কি শেখার দরকার হয়। প্রোটোকল বলতে এখন মানে আমি ডিপে যাব না যে এগুলো দিয়ে কি বোঝায়, আমি জাস্ট অপশন গুলো এখানে দেখে রেখেছি। এই জিনিসগুলো আর কি গুগল করলেই এনাফ রিসোর্সেস আছে এগুলোর উপর, যেটা দিয়ে তোমরা আর কি শিখে ফেলতে পারবা। সো 2টা প্রোটোকল আমি নাম দিয়েছি এখানে। একটা হচ্ছে MQTT, খুবই আইওটির জন্য খুবই কমন, এবং যারা আইওটি শিখতেছেন তারা আমি হাইলি সাজেস্ট করবো এই প্রোটোকলটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে। এন্ড আরেকটা হচ্ছে HTTP, এটা মোর আর কি জেনেরিক প্রোটোকল, মানে ওয়েব ব্রাউজারে আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে এন্টার করি তখন আর কি এটা HTTP প্রোটোকল দিয়ে হয়। ওই যে আমরা লিংকের শুরুতে HTTPS লিখি, এটা আর কি HTTP প্রোটোকলকে নির্দেশ করতেছে। আর কি কি ফ্রেমওয়ার্ক শেখা যাইতে পারে সেটা আমি এখানে 3টা অপশন দিয়েছি। একটা হচ্ছে অ্যাডাফ্রুট.io, এটা হচ্ছে বেসিক্যালি MQTT এর একটা সার্ভার টাইপের একটা জিনিস, যেখান থেকে হচ্ছে আর কি বিভিন্ন হার্ডওয়্যার কন্ট্রোল করা যায় আর কি ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে। এটা ESP86 বা ESP32 অ্যাডাফ্রুট.io এর সাথে কানেক্ট করে এখান থেকে আর কি কন্ট্রোলিং এর কাজটা করা যায়। আরেকটা সার্ভিস আছে হচ্ছে IFTTT, যেটার ফুল ফর্ম হলো ইফ দেন দিস দিন দ্যাট, এটা কিছু একটা। সো এখানে আর কি বিভিন্ন সার্ভিসকে 2টা সার্ভিসকে আর কি কানেক্ট করা যায়। লাইক আমি আমার যদি আইওটি ডিভাইস থেকে লাইক ইমেল কন্ট্রোল করতে চাই, মানে আমি আইওটি ডিভাইসে একটা বাটন ক্লিক করব এবং একটা অন্য একটা অ্যাড্রেসে একটা মেইল চলে যাবে। এই টাইপের আর কি 2টা ডিফারেন্ট টাইপের সার্ভিসকে কানেক্ট করার জন্য হচ্ছে IFTTT নামের এই জিনিসটা ইউজ করা যায়। এন্ড থার্ডলি আরেকটা অপশন হচ্ছে নোড-রেড। এটা নিয়ে আমি আর কি কখনো ঘাটাঘাটি করা হয় নাই, বাট এটা আর কি মানে ড্র্যাগ এন্ড ড্রপ একটা সার্ভিস, মানে কেউ যদি কোড না করে যদি আইওটি ইউটিলাইজ করতে চাই এই সার্ভিসগুলো, তাহলে হচ্ছে নোড-রেড একটা ভালো অপশন। এন্ড দেন ফ্রম দ্যাট আর একটু অ্যাডভান্সে যারা আর কি যেতে চায়, মানে সফটওয়্যার সেক্টরে, তাদের জন্য হচ্ছে তারা বিভিন্ন REST API ডেভেলপমেন্ট করা শিখতে পারে এবং বিভিন্ন ডেটাবেস নিয়ে
ডেটাবেস অপশন এখানে আছে যেগুলো আর কি শিখতে পারে। তো এগুলো আর কি মোর অ্যাডভান্স টপিক, যারা আর কি মানে মেইনলি সফটওয়্যার সাইডে আর কি আইওটি সফটওয়্যার সাইডটা আর কি এক্সপ্লোর করতে চায়, তাদের জন্য হচ্ছে এই জিনিসগুলো। এন্ড দেন ফাইনালি ওখান থেকে কেউ যদি ওয়েব এন্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টে শিফট করতে চায়, যেমনটা আর কি আমি করেছি, তো সেখান থেকে আর কি এদিকে মুভ করা যেতে পারে। তো এই হচ্ছে বেসিক্যালি আমার আইওটি রোডম্যাপ। এখানে আরেকটা জিনিস আমি যেটা দেখাই নাই, সেটা হচ্ছে হার্ডওয়্যার থেকে আরেকটা পাথ আছে, যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, কমপ্লিটলি সেপারেট একটা পাথ। সো এটা নিয়ে আর কি তাহমিদ আর একটু ডিটেলসে বলবে, আমি ওখানে একটু কিছু ইন্ট্রো দেওয়ার চেষ্টা করবো। সো এই হচ্ছে রোডম্যাপটা। নাও আমি কিছু আর কি রিসোর্সেস তোমাদের সাথে শেয়ার করতে চাই, যেগুলো আর কি আমি ফলো করেছিলাম যখন আমি আর কি শিখা শুরু করি এই ব্যাপারগুলো, তখন থেকে আর কি। সো ফার্স্ট যে রিসোর্সটা শেয়ার করবো সেটা হচ্ছে আরডুইনো শেখার জন্য কি কি অপশন আছে। সো কেউ যদি আরডুইনো শুরু করতে চায়, তাহলে আমি এখানে দুইটা রিসোর্সেস, বাই দ্য ওয়ে এই লিঙ্ক গুলো আমি হচ্ছে ইনভাইটেড পেজে শেয়ার করে দিব, সো এটা নিয়ে টেনশন করার দরকার নাই। সো একটা পেজ আছে জেরেমি ব্লাম, এর একটা প্লে লিস্ট আছে সম্ভবত আরডুইনোর, সো খুবই ভালো। এটা দিয়ে আর কি কমপ্লিট আর কি আরডুইনোর মানে যা যা শেখা পসিবল আরডুইনোর ব্যাপারে সবই আর কি উনি কভার করে। সো খুবই ভালো একটা চ্যানেল, এখান থেকে আর কি আরডুইনো শিখে নিতে পারেন। আর সেকেন্ড যে রিসোর্সটা সেটা হচ্ছে স্পার্কফান হচ্ছে একটা টেকশপের মতো কোম্পানি, যেটা ইউনাইটেড স্টেট বেস। তো এদের একটা ইউটিউব চ্যানেল আছে, খুবই মানে ইনফরমেশন সমৃদ্ধ। তো এখানে একটা প্লে লিস্ট আছে যেটার নাম হচ্ছে অ্যাডভেঞ্চারস ইন সায়েন্স। তো এই প্লে লিস্টে অনেক ভালো ভালো আর কি আরডুইনো এবং আইওটি রিলেটেড ভিডিও আছে, বাট এই ভিডিওগুলো একটু অ্যাডভান্স টপিকের। সো আগে হচ্ছে আরডুইনোর বেসিকটা শিখে যদি এগুলো দেখা হয় তাহলে বেটার হয় আর কি। এন্ড দেন যদি আইওটি তে আসতে চাই, তাহলে আইওটির জন্য কিছু ভালো ভালো চ্যানেল আছে। একটা হচ্ছে আমার ফেভারিট চ্যানেল, যেটা হচ্ছে বিটলুনিস ল্যাব। তো এই যে এই লোক এই সবসময় আর কি আইওটি রিলেটেড বিভিন্ন প্রজেক্ট করে থাকে। সো যদি হোম অটোমেশন বা কোনো লাইক সেন্সর নিয়ে, সেন্সর ড্যাশবোর্ড টাইপের যদি কারো কোনো কাজ করার ইচ্ছা থাকে, তাহলে হচ্ছে এই চ্যানেলটাতে আর কি সব ইনফরমেশন পাওয়া যাবে সেই রিলেটেড। এন্ড দেন আরেকটা চ্যানেল আছে কেভিন দ্বারা। তো এর আর কি ম্যাটেরিয়াল গুলো একটু অ্যাডভান্স টাইপের। সো যখন আর কি মোটামুটি বেসিক নলেজটা হয়ে গেছে, তখন হচ্ছে এই চ্যানেলটা ফলো করা যেতে পারে। এন্ড নেক্সট আরেকটা চ্যানেল আছে দিস ওয়ান, এখানেও আর কি ভালো ভালো আইটির কিছু প্রজেক্টের আইডিয়া আছে। এন্ড আরেকটা চ্যানেল সেটা হচ্ছে বিল্ডিং এ কাস্টম হোম অটোমেশন সিস্টেম। এটা হচ্ছে জেক রাইটের একটা চ্যানেল, সো এখানে বেসিক্যালি ও আইওটির সফটওয়্যার সাইডটা আর কি কভার করেছে, মানে কিভাবে একটা সফটওয়্যার দিয়ে একটা ওয়েব অ্যাপ ডেভেলপমেন্ট করা যায়, যেটা দিয়ে আর কি হোম অটোমেশন সিস্টেমের জন্য। তো এই জিনিসটা যারা সফটওয়্যার সাইডে ইন্টারেস্টেড, তারা এই প্লে লিস্টটা চেক করতে পারে। এন্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের যেটা কথা বললাম, মানে আইওটির আরেকটা সেক্টর, সেটার জন্য এই চ্যানেলটা হচ্ছে বেস্ট, হাউ টু মেকাট্রনিক্স। সো এখানে মানে উনি অনেক সুন্দর সুন্দর আর কি হার্ডওয়্যার প্রজেক্ট এই চ্যানেলে আছে, যেগুলো আর কি আরডুইনো বেসড হতে পারে, আবার আইওটি বেসড হতে পারে, বাট মেইনলি কন্ট্রোল সিস্টেম আর কি কভার করেন উনি। সো রিসেন্টলি দেখা যাচ্ছে হাউ টু বিল্ড এ মার্স রোভারের উপর একটা ভিডিও দেখা যাচ্ছে এখানে, আমি এটা দেখিনি, বাট অবশ্যই পডকাস্টের পর এটা চেক করবো। এন্ড এই গেল ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন। আর যাদের আর কি বেসিক ইলেকট্রিক্যাল নলেজ দরকার, তো তারা ENEE ব্লগ এই চ্যানেলটা ফলো করতে পারে। বাট এখানে আর কি তেমন একটা মানে কি বলে, যদি একদম বিগিনার হয় তাহলে হচ্ছে এই চ্যানেলের তেমন একটা রিসোর্স নাই। আমি মেইনলি আমার ইলেকট্রিক্যাল যে নলেজ, সেটা মেইনলি টেক্সট বই থেকে পেয়েছি। সো আমার অনলাইনে এই টাইপের আমার রিসোর্সের সাথে আমি পরিচিত না, বাট আমি যে বইটা ফলো করছিলাম সেটা হচ্ছে অ্যানালগ ডিভাইসেস অ্যান্ড সার্কিটস, ডেভিড এ বেলের একটা বই। তো এই বইটা যারা ইলেকট্রিক্যাল ইন্টারেস্টেড তারা একটু দেখতে পারেন। আর যারা ডিজিটাল ইলেকট্রনিক্স ইন্টারেস্টেড তাদের জন্য বেন ইটার, এটা হচ্ছে অ্যাবসলিউট বেস্ট একটা চ্যানেল। তো ডিজিটাল ইলেকট্রনিক্স এর একদম শুরু থেকে, একদম মানে বেসিক থেকে একটা কিভাবে একটা পুরো কম্পিউটার বানানো যায়, পুরো জিনিসটা হচ্ছে আর কি এই চ্যানেলে কভার করা আছে। সো অবশ্যই হাইলি রিকমেন্ডেড এটা চেক করার জন্য। এন্ড এরপর আসি হচ্ছে যারা মানে প্রোগ্রামিং এ যারা একদম বিগিনার, মানে প্রোগ্রামিং শুরু করতে চায়, তাদের জন্য কি কি অপশন আছে। সো এখানে আমি কয়েকটা রিসোর্স শেয়ার করবো, যেটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে দ্য কোডিং ট্রেন। এটা হচ্ছে প্রোগ্রামিং এর জন্য আমার মনে হয় যারা বিগিনার তাদের জন্য একদম একটা বেস্ট একটা চ্যানেল।
সো এখানে মেইনলি প্রসেসিং নামের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কভার করা হয়, যেটা হচ্ছে জাভার একটা অনেক সিম্পলার ভার্সন, যেটা দিয়ে আর কি অ্যানিমেশন এন্ড গ্রাফিক্স রিলেটেড আর কি জিনিসপত্র করা যায়। সো যদি আপনাদের লাইক আধা ঘন্টাও সময় থাকে, তাহলে এই চ্যানেলে যে কোনো আর কি কোডিং চ্যালেঞ্জের দেখবেন যে কোডিং চ্যালেঞ্জ প্লেলিস্টের মধ্যে অনেকগুলো ভিডিও আছে। সো যে কোনো একটা ভিডিও আর কি দেখতে পারেন। মানে এই চ্যানেলের মতো আর কি একদম বেসিক লেভেল থেকে একদম স্টেপ বাই স্টেপ আর কি কেউ শেখাই বলে আমি এখনো পর্যন্ত পাইনি। মানে এটা প্রোগ্রামিং এর যারা বিগিনার তাদের জন্য খুবই ভালো একটা চ্যানেল। এন্ড নেক্সট আরেকটা চ্যানেল, খুবই ভালো একটা চ্যানেল হচ্ছে ফ্রি কোডিং ক্যাম্প। এখানে আর কি সব ধরনের আর কি ল্যাঙ্গুয়েজের উপরে কমপ্লিট কোর্স একদম ফ্রিতে আর কি চ্যানেল আপলোড করে থাকে। সো এবং এদের কন্টেন্ট গুলো খুবই ভালো। সো যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার জন্য ফার্স্ট অফ অল হচ্ছে এই চ্যানেলে সার্চ দিতে পারেন যে কিভাবে এই ল্যাঙ্গুয়েজ শিখবো এন্ড এভরিথিং। এন্ড যারা ওয়েব ডেভেলপমেন্টের দিকে যারা যেতে চান তারা হচ্ছে এই চ্যানেলটি চেক আউট করতে পারেন, ক্যাভার্সি মিডিয়া। এন্ড যারা পাইথন শিখতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে কোর্সের একটা কোর্স আছে, পাইথন ফর এভরিবডি, এটা আর কি দেখতে পারেন। সো এই গেল হচ্ছে প্রোগ্রামিং এর রিসোর্স। বাট এখানে একটা জিনিস বলে রাখা ভালো, অনেকে আস্ক করে যে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখবো আমি, মানে যারা বিগিনার আর কি, আমি কোনটা দিয়ে শুরু করবো। সো আমি বলবো যে একদমই যদি কেউ যদি এরকম হয় যে আমি একটাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো আর কিছুই শিখবো না লাইফে, তো তাদের আমি রেকমেন্ড করবো জাস্ট পাইথন শিখতে। আর যারা আর কি হার্ডওয়্যার সাইডে লাইক হার্ডওয়্যার প্রোগ্রামিং করতে চান, তাদের জন্য অবশ্যই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। আর এই দুটো শেখার পরে যদি মনে হয় যে আরো কিছু আর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চাই, তাহলে আমি সাজেস্ট করবো হচ্ছে জাভাস্ক্রিপ্টটা শিখতে। কারণ জাভাস্ক্রিপ্ট লাইক ওয়ার্ল্ডের সবচেয়ে এখন ফেমাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং তাই সবকিছু আর কি এটা দিয়ে করা যায় পাইথনের মতো অনেকটা। এন্ড ওয়েব ডেভেলপমেন্টের বা ওয়েব অ্যাপ ডেভেলপমেন্টের পুরোটাই আর কি জাভাস্ক্রিপ্টে। সো এটা শিখলে আমার মনে হয় কোনো ক্ষতির কিছু নাই। এন্ড এই গেল হচ্ছে আমার রিসোর্সের সাইড থেকে। এন্ড আমি লাস্টে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে লাইক ফিউচার প্ল্যানিং এর মধ্যে, মানে এই সাইটে যদি কেউ যদি মানে ফিউচারে যদি এটা নিয়ে কাজ করতে চায়, তাহলে তাদের কাছে কি কি অপশন আছে। সো আবার রোড ম্যাপটাতে ব্যাক করি। এখানে দুইটা আর কি ওয়ে আছে যেটা এখান থেকে আর কি ফিউচারে যাওয়ার। একটা হচ্ছে কমপ্লিটলি হার্ডওয়্যার, আর আরেকটা হচ্ছে সফটওয়্যার। সো সফটওয়্যার সাইটটা একদম নিচে আমি যেটা দেখিয়েছি সেটা, মানে এখান থেকে আর কি ওয়েব বা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের একটা সাইটে যাওয়া যায়, বা রেস্ট এপিআই বা ওয়েব অ্যাপ বা ওয়েব অ্যাপের ব্যাকএন্ড ডেভেলপমেন্ট এই টাইপের আর কি এখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট এখানে সুইচ করা যায়। আর হার্ডওয়্যারে যদি থাকতে চাই কেউ, তাহলে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের ব্যাপারে যেটা বললাম, সো ওই দিকটা আর কি একটু এক্সপ্লোর করে দেখতে পারে। এন্ড এক্সপ্লোরিং এর ব্যাপারে আরেকটু বলি যে আমরা যখন প্রথম আর কি শেখা শুরু করি, তখন মানে আমার কাছে যেটা লাগছিল যে ইন্টারনেটে মানে অনেক কিছুই শেখার আছে। মানে ফার্স্ট ইয়ারে যখন ছিলাম, মানে যাই দেখি সেটাই নতুন এবং সেটাই শিখতে ইচ্ছা করে। সো অনেকে বলতো যে সবকিছু আর কি শেখা উচিত না, যেটা যে কোনো একটা লাইনে আর কি ফোকাস করা উচিত। বাট আমার এখানে একটা অপিনিয়ন একটু ডিফারেন্ট। যখন তোমরা ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ার আছো, তখন আমি রেকমেন্ড করবো যে যত বেশি পারো এক্সপ্লোর করো। মানে কোনটা তোমার ভালো লাগবে এটা তুমি নিজেও যদি না জানো, তাহলে হচ্ছে এক্সপ্লোর করতে থাকো। জাস্ট লাইক ইউটিউবে র্যান্ডমলি বিভিন্ন জিনিসের টিউটোরিয়াল দেখো, কোনটা তোমার ভালো লাগছে এটা দেখো, কারণ এটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। এরপর যখন তোমরা থার্ড ইয়ারে বা ফোর্থ ইয়ারে চলে গেছো, তখন হচ্ছে যে কোনো একটা ওয়ে বা পাথ ফিক্স করে সেই দিকে আর কি অগ্রসর হও। বাট ফার্স্ট আর সেকেন্ড ইয়ারের জন্য আমি সাজেস্ট করবো যে যত বেশি পারো এক্সপ্লোর করো। এন্ড এই আর কি। সো এই গেল হচ্ছে আমার পার্ট থেকে, মানে আমার এক্সপিরিয়েন্স আইওটি এন্ড অটোমেশন সেক্টরে। এন্ড তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবভিয়াসলি প্লিজ এখনই আস্ক করতে পারো। তোমরা যারা বিগিনার তাদের জন্য আর কি কোনো কোশ্চেনই আর কি মানে স্টুপিড কোশ্চেন না। সো যে কোনো কোশ্চেন যদি মনে থাকে, মাথায় যদি কোনো কোশ্চেন থাকে, প্লিজ ফিল ফ্রি টু আস্ক। ওকে, থ্যাংক ইউ। অডিয়েন্সদের মধ্যে থেকে যদি কেউ কোশ্চেন করতে চায়, ফারহান ফুয়াদ ভাই হ্যান্ড রেজ করছেন। আচ্ছা আতিক, গ্রেট স্কট। ইয়া গ্রেট স্কট। হ্যাঁ, গ্রেট স্কট আরেকটা ক্লাস না, আমি ভুলে গেছিলাম এটার কথা। সো ইলেকট্রনিক্স এর জন্য আর কি, ইলেকট্রনিক্স এর জন্য বা ইলেকট্রিক্যাল সাইডে যারা আর কি ইন্টারেস্টেড, তারা এই চ্যানেলটা ফলো করতে পারে। গ্রেট স্কোর আমি লিংক দিয়ে দিব অবভিয়াসলি, ইভেন্টের পেজে এটা পোস্ট করা হবে। তো হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ।
ধন্যবাদ আতিক ফয়সাল ভাইকে, খুব সুন্দরভাবে তার অভিজ্ঞতার কথা শেয়ার করলেন। এখন আমি চলে যাচ্ছি তাহমিদ আব্দুল্লাহ ভাইয়ের কাছে। তাহমিদ আব্দুল্লাহ ভাই। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে আমার কথা? জি ভাই, শোনা যাচ্ছে। ওকে, আমি হচ্ছে আমি একটা স্লাইড করেছি, তো স্লাইড অনুযায়ী আমি আগাবো, স্ক্রিনটা একটু শেয়ার করি। আচ্ছা, স্লাইডে যাওয়ার আগে আমি জাস্ট একটু সবার মতোই আমার এই রোবোটিক্স এর ওয়ার্ল্ডে কিভাবে আমি জয়েন করি সেটার একটা ছোট এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি। তো আমি যখন কলেজ ফার্স্ট ইয়ারে পড়ি তখন যেটা হয় যে মানে আমার স্কুল কলেজে আমার একটা ইয়ে ছিল যে বিভিন্ন সায়েন্স ফেস্টে যাবো, এরকম একটা প্যাশন ছিল। জীবনে কিছু দিতাম না, খালি যাইতাম আর কি, ঘুরতে যাইতাম বা কিছু একটা নিয়ে যাওয়ার চেষ্টা করতাম আর কি। তো একটা সময় কলেজে ফার্স্ট ইয়ারে ছিল, তখন একটা সেন্ট্রালি একটা ইয়ে ছিল, তখনটার নাম ছিল চিলড্রেন সায়েন্স কংগ্রেস, যেটা এখনো হয় আর কি, চিলড্রেন সায়েন্স কংগ্রেস। তো ওইটার জন্য কি করব আমরা প্ল্যান করছিলাম কয়েকজন ফ্রেন্ড মিলে। তো আমাদের একটা মাথায় আইডিয়া আসছিল, যেটা শুনে এখন সবাই হাসবে, বাট তখন জিনিসটা আমাদের কাছে মনে হচ্ছিল আরে এটা করলে সেই হবে। তো সেটা ছিল যে একটা গাড়ি যেটা হচ্ছে কোন একটা অবস্টাকেলের সামনে গিয়ে থেমে যাবে। আমার মনে হচ্ছে যে এটা দিয়ে পৃথিবী থেকে ট্রাফিক অ্যাক্সিডেন্ট দূর করা যাবে। তো তখন এই জিনিসটা, প্রথম কথা হচ্ছে যে জিনিসটা আমরা তো চিন্তা করতাম খালি ধরেন হচ্ছে ইলেকট্রনিক্স বা হার্ডওয়্যার দিয়ে এটা কিভাবে করা যায়। তা আমাদের জানাই ছিল না যে এখানে কোড ইমপ্লিমেন্ট করা যায় একটা হার্ডওয়্যারের উপরে। তো যেটা করলাম যে আমি হচ্ছে একটা ভাইয়ের কাছে মানে কি কোচিং করতাম, যখন আমি ভাইকে গিয়ে জিজ্ঞেস করলাম যে ভাই এই জিনিসটা আমরা প্ল্যান করছি, এটা কিভাবে ইমপ্লিমেন্ট করবো। তখন ভাইয়া বললো যে আচ্ছা, আমার একটা ফ্রেন্ড আছে যে এইসব টপিক নিয়ে তোমাকে হেল্প করতে পারবে। তো আমার সাথে আরেকটা ভাইয়ের সাথে কানেক্ট করে দিল। তো উনি মানে খালি একটা লিস্ট ধরাই দিল যে এই লিস্ট অনুযায়ী কিনো এবং ওগুলো শিখো, ঠিক আছে, আর কিছু না। মানে খালি বললো যে এই কয়েকটা জিনিস, একটা হচ্ছে এভিআর মাইক্রো কন্ট্রোলার, তারপরে কয়েকটা সেন্সরের নাম বললো। মানে ওখানে যে জিনিসটা ছিল কি, যারা ইলেকট্রনিক্স এর টুকিটাকি কাজ করছে, ওখানে ইলেকট্রনিক্স এর নামগুলো কাইন্ড অফ কিরকম যে L293D বা হচ্ছে 8085, ঠিক আছে, হোয়াট এভার, মানে এই ধরনের নাম ছিল। আমি বললাম এগুলো তো নাম্বার, বলে যে না এগুলো নিয়ে তুমি দোকানে গেলে এগুলো কিনতে পারবা। আমি বললাম আচ্ছা ওকে, তাহলে আমি তারপরে আমি হচ্ছে তারপর টেক শপে এগুলো অর্ডার করে আনলাম। তারপর হচ্ছে স্পেসিফিক্যালি এভিআর মাইক্রো কন্ট্রোলার জিনিসটার উপরে শেখা শুরু করলাম, যে জিনিসটা আসলে কি, মাইক্রো কন্ট্রোলার কি, হ্যান ত্যান। মানে উনি জাস্ট একটা লিস্ট ধরাই দিতে পারে, এটা যে মাইক্রো কন্ট্রোলার সেটাও বলে নাই। তো সেখানে আমি হচ্ছে নিজে ইউটিউবে দেখে দেখে যতখানি পারছি শিখছিলাম। এবং ওই প্রজেক্টটা মোটামুটি একটা হয়েছিল যে আমার একটা সোনার সেন্সর ছিল, সেন্সরের সামনে হাত দিলে আমার রোবটের হচ্ছে চাকা হচ্ছে বন্ধ হয়ে যেত আর কি। আবার হাত সরাই নিলে হচ্ছে রোবটের গাড়িটার চাকা হচ্ছে ঘোরা শুরু করতো। তো ওইটা ছিল হচ্ছে আমাদের ফার্স্ট প্রজেক্ট। তারপরে ওইখান থেকে মানে জিনিসটার প্রতি আসলে ফ্যাসিনেশনটা বাড়ে, যে আমি একটা হার্ডওয়্যার কোড করতে পারতেছি, ঠিক আছে, একটা মেশিন বানাই, সেটা আমি হচ্ছে প্রোগ্রামিং করে সেটাকে ইয়ে করতে পারতেছি, ম্যানিপুলেট করতে পারতেছি। এটা আমার কাছে মানে সবার মতোই খুবই কুল লাগছিল জিনিসটা। আর আতিকের মতো আমার আমার কাছে একটা জিনিস ছিল স্কুল কলেজ থেকে, যে যারা হচ্ছে ওই ইলেকট্রনিক্স নিয়ে কাজ করে, তারপরে হচ্ছে সোল্ডারিং টোল্ডারিং করে, তারা একটু কুল। হ্যাঁ, তো যাই হোক, এরপরে যেটা হইলো যে ইউনিভার্সিটিতে এসে মানে আরডুইনোর দিকে আসলে কাজ করা শুরু হয়। এবং স্পেসিফিক্যালি ওই সবার মতোই লাইন ফলোইং রোবট নিয়ে কাজ হয়েছে প্রথম 1-2 বছর। আর আমাদের একটা সুবিধা হয়েছিল যে আমাদের ডিপার্টমেন্টের জন্য কিছু প্রজেক্ট করা লাগতো, ওই প্রজেক্ট গুলো টুকিটাকি কাজ করেছিলাম আর কি। ওকে, সো এনিওয়েজ, তো ওইখান থেকে মানে অনেক অনেক কিছু এক্সপ্লোর করা হয়েছে। আমি আমার টপিকটাতে যাওয়ার আগে আতিক একটা কথা বলেছিল, সেই টপিকটা ধরে একটু কথা বলি। সেটা হচ্ছে যে এক্সপ্লোরেশনের বিষয়টা। আমার কাছেও যেটা মনে হয় যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আসলে মানে কাইন্ড অফ খেলাধুলার টাইম আর কি। মানে যে কোনো কিছু নিয়ে আসলে যেটাই ভালো লাগবে সেটাই একটু এক্সপ্লোর করে দেখা উচিত। ভালো না লাগলে সরে আসলাম, আরেকটা জিনিস এক্সপ্লোর করা উচিত। মানে এই সময়টা আসলে ওই গিল্ট কাজ করার টাইমটা না, যে আচ্ছা এত দূর শিখলাম, দূর কেন শিখলাম, টাইম ওয়েস্ট হইলো, মানে এই জিনিসটা হওয়া যাবে না আর কি, বা হওয়া উচিত না। কারণ কি, মানে ওই কোন একটা টপিক আপনি শিখছেন, শেখার পরে হয়তো ওইটা আপনি কখনো কাজে লাগান নাই, বাট ওইখান থেকে কিছু জিনিস মেবি ওখান থেকে কিছু একটা মানে কোডিং এর কিছু একটা শিখলেন, বা কোনো একটা কোডিং স্টাইল বা অ্যালগরিদম ডিজাইনের কিছু একটা স্টাইল শিখলেন। বা ওইটাও বাদ দেন, ধরেন আপনার যদি হার্ডওয়্যার সাইডে বলি, সার্কিট ডিজাইনের ক্ষেত্রে কিছু একটা জিনিস শিখলেন। মানে কোনো একটা লার্নিং থেকে পুরো জিনিসটা ফেলে দেওয়ার মতো কখনো থাকে না, কিছু একটা নিয়ে আপনার সাথে অলওয়েজ থাকে। তো এই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার টাইমটা হচ্ছে এক্সপ্লোরেশনের টাইম, এবং এখানে আসলে আপনি বের করতে পারবেন হয়তো যে আপনার কাছে কোনটা ভালো লাগতেছে। সো এনিওয়েজ, আমার টপিকটা হচ্ছে স্পেসিফিক্যালি যে এই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আমরা বিভিন্ন টাইপ যে টপিক গুলো শিখলাম, এখন এই এই
জিনিসগুলো যে বিভিন্ন প্রজেক্ট করতেছি, এলএফআর বানাচ্ছি, মেবি ব্যাটল বোর্ড বানাচ্ছি বা এইসব বিভিন্ন ধরনের জিনিস বানাচ্ছি, এখন এগুলো হচ্ছে কাইন্ড অফ মানে ডিআইওয়াই স্টাফ, হ্যাঁ, বা হবিস্টদের কাজ। বাট অবশ্যই এখান থেকে অনেক ইঞ্জিনিয়ারিং এর জিনিসপাতি শেখার আছে। বাট এখান থেকে কিভাবে আমরা একটা ইঞ্জিনিয়ারের হওয়ার পথে আগাইতে পারি সেটা নিয়ে আসলে ডিসকাশনটা হওয়া উচিত এখন। আচ্ছা, আমি হচ্ছে প্রেজেন্টটা করি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই। হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। ওকে ওকে ওকে। ওকে, সো আমি প্রথমেই যেটা বলবো মানে এই ইলেকট্রনিক্স এর সাইডে যে জিনিসটা আসলে আমাদের সবারই আস্তে আস্তে করতে হবে সেটা হচ্ছে যে, ফর এক্সাম্পল আমি একটা সেন্সর নিয়ে কাজ করতেছি, আমি একটা অ্যাকচুয়েটর নিয়ে কাজ করতেছি। তো ওইটা মানে ফিজিক্সটা আন্ডারস্ট্যান্ড করতে হবে। ফর এক্সাম্পল একটা সেন্সর নিয়ে কাজ করতেছি, এখন আহ, আহ, আমরা যখন এটা নিয়ে ইন্ডাস্ট্রিয়ালি কাজ করতে যাব, সবসময় ওই সেন্সর বা ওই অ্যাকচুয়েটর নিয়ে আমি হচ্ছে ইন্টারনেটে রিসোর্স নাও পাইতে পারি। তখন আমরা কিভাবে অ্যাপ্রোচ করব? আমি একটা র্যান্ডম একটা সেন্সর পাইলাম, সেটা ফটোনিক্সের সেন্সর হইতে পারে বা ইলেকট্রিক্যাল বা ক্যাপাসিটর বেস কোনো সেন্সর হইতে পারে। ওই সেন্সরের মধ্যে ধরেন ক্যাপাসিটেন্স কাজ করতেছে, ক্যাপাসিটর কিভাবে কাজ করে সেটার ফিজিক্সটা, সেটার ইকুয়েশন গুলা বোঝা শিখতে হবে। বা ফোটনিক্স এর কোন একটা সেন্সর, সেটা ওই মানে কিভাবে হচ্ছে লাইটের সাথে ভোল্টেজের ডিফারেন্স গুলা হচ্ছে, এগুলো আমাদের আস্তে আস্তে শিখতে হবে। এবং ওই সেন্সর বা যে কোনো মডিউলে যদি বলি, আমার মোটর হইতে পারে, আমার মাইক্রো কন্ট্রোলার হইতে পারে, আমার সেন্সর হইতে পারে, ওই জিনিসগুলোর ডেটা শিট পড়া শিখতে হবে। ঠিক আছে, এটা যারা হচ্ছে একটু প্রোগ্রামিং লাইনে তাদের জন্য জিনিসটা হচ্ছে কোন একটা লাইব্রেরি ডকুমেন্টেশন বলতে আমরা যেটা বুঝি, হার্ডওয়্যার সাইডে সেটাকে আমরা বলি হচ্ছে ডেটা শিট। তো আমাদের ডেটা শিট পড়াটা শেখা ইম্পর্টেন্ট অনেক। হ্যাঁ, যে যে কোনো একটা আমাকে ডিভাইস দেওয়া হলো, আমি ওই ডিভাইসটা ডেটা শিট দেখে আমি হচ্ছে কোডিং এ হাত দিতে পারবো, আমার কোনো ইউটিউব চ্যানেল দেখা লাগবে না বা কোনো গুগলে সার্চ করা লাগবে না। ঠিক আছে, সো এই জিনিসটা আমাদের করতে হবে। এবং ফাইনালি হচ্ছে আমাদের স্টার্ট ডিজাইনিং, আমাদেরকে ডিজাইন করা শিখতে হবে। ঠিক আছে, আমরা এই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত যেই কাজগুলো করব, চান্সেস আর যে মোস্ট অফ দ্য কাজ হচ্ছে মোস্টলি টেকনিশিয়ান বেসড কাজ। ঠিক আছে, কিন্তু অ্যাজ আমরা ইঞ্জিনিয়ার হওয়ার দিকে আগাচ্ছি, এবং অবশ্যই টেকনিশিয়ান হওয়া খারাপ কিছু না, আমি যেটা বলতে চাচ্ছি আমরা যেহেতু ইঞ্জিনিয়ার হইতে চাই, ওই টেকনিশিয়ান নলেজ গুলো, ওই রুট লেভেলের যে নলেজ গুলো, সেটাকে এখন হচ্ছে আরেকটু আপার স্কেল থেকে, একটু ম্যাক্রো স্কেল থেকে কিভাবে চিন্তা করে কাজ করা যায়। তো কম্পিউটার এইডেড ডিজাইনের কথা যদি বলি, যেমন আমরা একটা সার্কিট যদি কাজ করি, সার্কিট আমরা নিজেরা হয়তো বানাবো না সামনে গিয়ে, বাট সার্কিটটা কিভাবে কাজ করে সেটা আমরা কম্পিউটারতে ডিজাইন করব। আমরা একটা প্রোডাক্ট বানাবো, একটা হচ্ছে ফর এক্সাম্পল একটা রোবোটিক আর্ম বানাবো ফর এক্সাম্পল। তো রোবোটিক আর্মটা আমি নিজে হয়তো মানে হাতুড়ি পিটাইতে বানাবো না, বাট ওইটার যে মেকানিজমটা আমি হচ্ছে মেবি সলিড ওয়ার্কস দিয়ে এটা ডিজাইন করব। তো এই জিনিসটা আস্তে আস্তে আমাদেরকে আগাইতে হবে। আচ্ছা, আমাদের যদি আতিক যেটা বলে একটা সিঙ্গেল মোস্ট ল্যাঙ্গুয়েজ যেটা সবারই শেখা উচিত এই লাইনে অ্যাটলিস্ট, সেটা হচ্ছে পাইথন। হ্যাঁ, সো পাইথন প্রোগ্রামিংটা আমাদের কেন শেখা উচিত সেটা হচ্ছে যে এখন পাইথন দিয়ে কিন্তু মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রামিংও করা যাচ্ছে। অবশ্যই মানে মাইক্রো কন্ট্রোলার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে অ্যাসেম্বলি বা তারপরে সি দিয়ে যাওয়া। বাট এখন হচ্ছে পাইথন দিয়ে অনেক ভালো ভালো প্রোগ্রামিং করা যাচ্ছে, মাইক্রো কন্ট্রোলার এমবেডেড প্রোগ্রামিং করা যাচ্ছে। আচ্ছা, এরপরে যদি যাই যে পাইথন আমাদের কেন রোবোটিক্স বা অটোমেশনে লাগবে, আমাদের হচ্ছে সিমুলেশনের জন্য পাইথন একটা বড় রোল প্লে করে আর কি। তো সিমুলেশনটা কেন ইম্পর্টেন্ট সেটা একটু পরেই যাব। তারপরে যদি ডেস্কটপ বা ওয়েব অ্যাপ্লিকেশন, আর যদিও আমরা রোবোটিক্স বা অটোমেশনের কাজ করতেছি, বাট আমি হচ্ছে ফর এক্সাম্পল আমার রুমের লাইট ফ্যান অফ করতে চাই, যে আতিক হচ্ছে যেটা দেখালে অ্যাপ দিয়ে আমরা এটা করতে পারি। অথবা আমি আমার খেতে হচ্ছে আমার মোটরটাকে অন করতে চাই, আমি এটা অ্যাপ দিয়ে করতে পারি বা আমার একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন দিয়ে করতে পারি। সেটা আমার হচ্ছে পাইথন দিয়ে করা যেতে পারে। অন্যান্য অনেক ল্যাঙ্গুয়েজও করা যাবে, পাইথনও করা যায়। পাইথনকে কেন শেখা জরুরি? কারণ পাইথন অনেক ইজি এবং পাইথনের রিসোর্স হচ্ছে মানে ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি আর কি, এখন পর্যন্ত আমার কাছে মনে হয় আর কি। আচ্ছা, আমি একটা পয়েন্ট হচ্ছে নীল কালার দিয়ে করে রাখছি, যেটা হচ্ছে মেশিন লার্নিং। তো চান্সেস সবচেয়ে বেশি যে এখানে মানে 70% এর উপরে হয়তো ফোর্থ ইয়ার আগে মেশিন লার্নিং রিলেটেড কিছু একটা পড়বে। তো মেশিন লার্নিং করাটা কারণ আছে, কারণ হচ্ছে কি যে কম্পিউটারের যে হার্ডওয়্যার আর্কিটেকচার বা হ্যান ত্যান
এগুলোর এত ইমপ্রুভমেন্ট হয়েছে যে এখন মেশিন লার্নিং এর কাজ অনেক বেশি ছড়ায় গেছে। হ্যাঁ, এবং পুরো পৃথিবী সবচেয়ে বড় বড় যে কর্পোরেশন গুলো লাইক ফেসবুক, গুগল, অ্যামাজন, এরা কিন্তু কোটি কোটি টাকা ঢালতেছে শুধুমাত্র মেশিন লার্নিং এর জন্য। সো মেশিন লার্নিং এর প্রচুর রিসার্চ হচ্ছে এবং মেশিন লার্নিং এর প্রচুর মানে ইন্ডাস্ট্রিও তৈরি হচ্ছে, নতুন অ্যাপ্লিকেশন তৈরি হচ্ছে প্রতিনিয়ত, মানে সব জায়গায় এখন মেশিন লার্নিং বা ডেটা সায়েন্স আছে। সো পাইথনের জন্য এটা একটা মানে পাইথন শিখলে হচ্ছে মেশিন লার্নিং এ আগে থাকা যাবে। আর মানে বেসিক্যালি সবকিছুর জন্য ইউ নিড পাইথন টু সার্ভাইভ। ঠিক আছে, যদি আমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার চিন্তা করি, পাইথন শেখা জরুরি। ওকে, পাইথন শেখার রিসোর্সেস আমার কাছে পার্সোনাল হচ্ছে, আমি এই বইটা দিয়ে শুরু করছিলাম, অটোমেট দ্য বোরিং স্টাফ উইথ পাইথন। এখানে হচ্ছে মানে লেখার স্টাইলটা একটু একটু ফাঙ্কি ওয়েতে সে লিখছে, অনেক মানে ফান ওয়েতে শিখাইছে। তো পাইথনের এখানে একদম বেসিক যে কনসেপ্ট গুলো আছে সেগুলোর পরে এখানে অনেকগুলা সিম্পল সিম্পল প্রজেক্ট আছে। ওই প্রজেক্ট গুলো হচ্ছে গাইডলাইন দেওয়া আছে কোনটার পরে কি করতে হবে না করতে হবে। তো এই প্রজেক্ট গুলো করলে পাইথনের খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয় আর কি। আর যদি কারো বাংলা টিউটোরিয়াল পছন্দ হয়, আমি এখানে একটা লিঙ্ক দিয়ে রাখছি। তো এই স্লাইডটা আমি যেহেতু শেয়ার করবো, তো এটা আমি আর এখানে ঢুকলাম না। এখানে বাংলার জন্য খুব সুন্দর একটা পাইথন টিউটোরিয়াল আছে। আর কারো যদি বই প্রেফার্ড হয়, বই তো অনেক আছে, যেমন এটা একটা বই। এই বইটার আসলে কি একটা HTML ভার্সন আছে, মানে আমি ওয়েব থেকেও পড়তে পারি বইটা। ওকে, এরপরে যদি যাই, ম্যাটল্যাব একটা বড় রোল প্লে করবে সামনে। যারা হচ্ছে স্পেসিফিক্যালি যদি রিসার্চের কথা বলি, রিসার্চ ওরিয়েন্টেড যারা কাজ করবে তাদের জন্য ম্যাটল্যাব একটা বড় রোল প্লে করবে। ম্যাটল্যাব বেসিক্যালি হচ্ছে একটা নিউমেরিক্যাল অ্যানালিটিক্যাল টুল, এবং এটার সবচেয়ে মানে মোটামুটি ইঞ্জিনিয়ারিং সাইডে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ম্যাটল্যাবের কোনো না কোনো কাজ আছে। ঠিক আছে, আমি যদি বলি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, বা যদি বলি ইনফ্যাক্ট সিভিল ইঞ্জিনিয়ারিং এও হয়তো এখন ম্যাটল্যাব ইউজ হয় আর কি। ঠিক আছে, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং আর কি। সো কন্ট্রোল সিস্টেম ডিজাইনে ম্যাটল্যাবের একটা বড় ইয়ে আছে, সিমুলিক নামে একটা ম্যাটল্যাবের একটা কি বলবো একটা ভিজুয়াল কোড এডিটর হচ্ছে সিমুলিঙ্ক। তো সিমুলিঙ্ক দিয়ে হচ্ছে এরকম কন্ট্রোল সিস্টেম ডিজাইন করে সেটাকে সিমুলেট করা যায়। সিমুলেশন অফ সিস্টেম বিভিন্ন ধরনের সিস্টেম হতে পারে, আমার বায়োইনফরমেটিক সিস্টেম হতে পারে, আমার সোয়ার্ম রোবোটিক সিস্টেম হতে পারে, মানে যে কোনো ধরনের, অথবা একটা ট্রাফিক সিমুলেশন হতে পারে, আমার রাস্তাঘাটের ট্রাফিক। তো এই ধরনের যে কোনো সিমুলেশন আমরা কিন্তু ম্যাটল্যাব দিয়ে করতে পারি, কারণ সিমুলেশন আসলে আসলে নিউমেরিক্যাল জিনিস, আসলে পিছনে আসলে সবকিছু নাম্বারস। তো এরপর আসলে মেশিন লার্নিং। মেশিন লার্নিং ও ম্যাটল্যাবে কাজ করা যায়। অনেক রিসার্চারই হচ্ছে এখনো ম্যাটল্যাব দিয়েই কাজ করে, কারণ ম্যাটল্যাবেও হচ্ছে মেশিন লার্নিং এর অনেক ভালো রিসোর্স আছে আর কি। ঠিক আছে, তো ম্যাটল্যাবের একটা সুবিধা হচ্ছে কি, যে একটা বড় চান্স আছে যে আপনার ইউনিভার্সিটি কোনো একটা কোর্সে হয়তো আপনি ম্যাটল্যাব শিখে ফেলবেন, এবং সেটা দিয়ে আপনি অনেক কাজ করা শিখে ফেলতে পারেন যদি ওটা আরেকটু এক্সপ্লোর করেন। ওকে, তো এখানে একটা টিউটোরিয়াল আমি দিয়ে রাখছি। এই টিউটোরিয়ালটা হচ্ছে ম্যাটল্যাবের নিজস্ব কোম্পানি থেকে ওরা একটা টিউটোরিয়াল দিচ্ছে, ম্যাটল্যাব অন র্যাম্প। মানে এটা হচ্ছে বিগিনারদের জন্য বেস্ট ম্যাটল্যাব টিউটোরিয়াল আমার মতে। ম্যাটল্যাব অন র্যাম্প বা অন র্যাম্প ম্যাটল্যাব যে কোনো কিছু একটা আর কি। তো এখানে এই লিঙ্কে গেলে ওই টিউটোরিয়ালটা দেখা যাবে। আচ্ছা, এরপরে যদি যাই, আমরা ম্যাটল্যাব শিখলাম, পাইথন শিখলাম, আমরা এখন বিভিন্ন যে স্কোপ গুলো আছে সেটা নিয়ে আমি ছোট করে ডিসকাশন করবো আর কি। একটা বড় ফিল্ড যেটা নিয়ে অলরেডি বলছি, সেটা হচ্ছে মেশিন লার্নিং। আচ্ছা, তো মেশিন লার্নিং এর ফিল্ডের মধ্যে অনেক ধরনের কাজ আছে, আমি ছোটখাটো করে কয়েকটা লিখছি। একটা হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন, ডেটা অ্যানালিটিক্স, NLP বেসড কাজ হচ্ছে, কম্পিউটার ভিশন রিলেটেড কাজ হচ্ছে। আচ্ছা, তো এই টপিকটা এখানে রাখার একটা বড় কারণ হচ্ছে যে আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করি, আমাদের তো সবাই হচ্ছে যে বাইরে রিসার্চ করতে যাবে, বা সবাই একাডেমিক্সে যাবে, নট নেসেসারি, অথবা সবাই ইন্ডাস্ট্রিতে যাবে, সেটাও নট নেসেসারি, মানে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে যাবে, সেটাও নেসেসারি না। অনেকে হচ্ছে বাংলাদেশের যে ইয়েগুলো আছে, জব সেক্টর গুলো আছে, সেখানে থাকবে। তো এটার একটা বড় গ্রোয়িং ফিল্ড হচ্ছে মেশিন লার্নিং বা ডেটা সায়েন্স। তো মেশিন লার্নিং বা ডেটা সায়েন্স কিভাবে আগাইতে হয় সেটা একটা বড় ডিসকাশন। আমি জাস্ট এখানে মানে যদি পাইথন রিলেটেড কাজ হয়, পাইথন, কেরাস, পাইটর্চ, এগুলো হচ্ছে মানে বড় বড় লাইব্রেরি মেশিন লার্নিং এর জন্য। আচ্ছা, এখন মেশিন লার্নিং এর কাজ যে বাংলাদেশে হচ্ছে সেটার আমি একটু একটা আইডিয়া দিই আপনাদেরকে। এখন বাংলাদেশের সব মানে বড় বড় যত কর্পোরেশন আছে, সবাই হচ্ছে এখন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার অথবা হচ্ছে ডেটা সায়েন্স ইঞ্জিনিয়ার নিচ্ছে। ঠিক আছে, সো এটার কারণটা হচ্ছে কি, যে এখন মানুষজন ডেটা সংরক্ষণ করা শিখতেছে বা শুরু করছে আর কি। ঠিক আছে, তো এখন ধরেন আমি যদি একটা কথা বলি, বিকাশ, এদের দিনেই কোটি কোটি টাকা নগদ, এদের প্রতিদিন কোটি কোটি টাকার ট্রানজাকশন হচ্ছে, রাইট? যেখানে অনেক ডেটা। আবার যদি এই সাইড বাদ দেন, আমি যদি টেলিকমিউনিকেশন সাইডে যাই, রবি, গ্রামীণ ফোন, এদের হচ্ছে
কোটি কোটি ডেটা, রাইট? ওদের প্রতিদিন ডেটার অনেক ট্রানজাকশন হচ্ছে। এই ডেটা রিলেটেড যে কাজগুলা, মানে এই ডেটা থেকে বিভিন্ন ধরনের মার্কেটিং ডিসিশন নেওয়া লাগে, সেলস রিলেটেড ডিসিশন নেওয়া লাগে। তো এই ডিসিশন গুলো হচ্ছে এই মেশিন লার্নিং বেস কোন একটা মডেল থেকে আসে, ঠিক আছে? তো এরকম এরকম কোম্পানি এখন বাংলাদেশে অনেক, এবং প্রত্যেকটা কর্পোরেশনই একটা করে ডেটা সায়েন্টিস্ট অথবা ডেটা অ্যানালিস্ট রিক্রুট করতেছে। আপনারা যদি জব কোনো একটা পোর্টালে গিয়ে দেখেন, এটা অহরহ এখন দেখবেন। তো এটা একটা বড় ফিল্ড, শুধুমাত্র বাংলাদেশের জন্য না, আপনি বাইরে যদি রিসার্চ করতে যান, আপনার মানে মেশিন লার্নিং নিয়ে রিসার্চ করার অনেক স্কোপ আছে, মেশিন লার্নিং নিয়ে কাজ করারও হচ্ছে অনেক স্কোপ আছে। ওকে, সো এটা নিয়ে সামনে হয়তো আরেকটু কথা বলবো। তার সামনে আগাই আরেকটা টপিক, যেটা এটা মোর অন হচ্ছে, আমি যদি বলি রোবোটিক সিস্টেম, সেটা হচ্ছে রস। রস হচ্ছে রোবট অপারেটিং সিস্টেম। তো রোবট অপারেটিং সিস্টেমটা আমাদের কেন শেখা উচিত এটা একটু বলি। তো রোবট অপারেটিং সিস্টেম জিনিসটা কি? ধরেন আমি একটা রোবোটিক অ্যাপ্লিকেশন বানাইতে যাচ্ছি, যেখানে হয়তো আমার একটা ড্রোন আছে, রাইট? তারপরে ওই একই অ্যাপ্লিকেশনে মেবি একটা মোবাইল রোবট আছে এরকম, আবার একই অ্যাপ্লিকেশনে মেবি একটা মেশিন লার্নিং মডেল আছে, কোনো একটা জায়গায় একটা মেশিন লার্নিং এর কোনো একটা ডিসিশন মেকিং এর কাজ চলতেছে। কোনো একটা জায়গায় আমার একটা গুই আছে, যেখানে হচ্ছে কোনো একটা ইউজার বসে বসে ওই গুইতে কোনো একটা ইনপুট দিচ্ছে, সেই ইনপুটটা আবার অন্যান্য জায়গায় হচ্ছে ট্রান্সমিট হচ্ছে। এরপরে ধরেন একটা রোবোটিক ম্যানিপুলেটর আছে। তো এই বিভিন্ন ধরনের যে সিস্টেম গুলো, এক একটা কিন্তু এক এক ধরনের সিস্টেম। এই যেমন হচ্ছে আমি যদি মোবাইল রোবট বলি বা আমার হচ্ছে এই রোবোটিক ম্যানিপুলেটর বলি, এগুলো হচ্ছে আমার অ্যাকচুয়ালি একটা হার্ডওয়্যার সিস্টেম। তারপরে হচ্ছে ধরেন এই যে ড্রোন, এই ড্রোনটা আমি একটা সিমুলেশন দেখাইছি, এটা অন পারপাস। এই ধরেন আমার এই হার্ডওয়্যার বেস একটা রোবটের সাথে একটা সিমুলেশনের কোন একটা কমিউনিকেশন দরকার হয়েছে, সেটাও করা যাবে। তারপরে ধরেন হচ্ছে একটা মেশিন লার্নিং মডেল আছে, এখান থেকে কোনো একটা ডিসিশন আমার হচ্ছে এই রোবটের উপরে অ্যাপ্লাই করতে হবে, অথবা এই গুয়ের কোনো একটা ইনপুট আমার হচ্ছে এই ম্যানিপুলেটরের উপরে অ্যাপ্লাই করতে হবে। যে প্রত্যেকটা সিস্টেমে আলাদা আলাদা অনেকগুলো ছোট 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 প্রসেস আছে, যে প্রসেসগুলোর মধ্যে কমিউনিকেশন মেনটেন করতে হয়। সেটার জন্য সবচেয়ে ভালো কাজ হচ্ছে, ভালো হচ্ছে অপারেটিং সিস্টেম যদি বলি, সেটা হচ্ছে রস। তো রস হচ্ছে একটা ওপেন সোর্স একটা অপারেটিং সিস্টেম, এবং এটা হচ্ছে একটা মেটা অপারেটিং সিস্টেম। মেটা অপারেটিং সিস্টেম অর্থাৎ হচ্ছে এটা আমার এক্সিস্টিং কোন একটা লিনাক্স বেসড অপারেটিং সিস্টেমের উপরে কাজ করে, এটা আলাদা করে ইনস্টল করতে হবে কম্পিউটারে তা না। মানে আলাদা করে আমি কম্পিউটারে এটাকে রান করতে পারবো সেটা না, বাট লিনাক্স বেসড অপারেটিং সিস্টেমের উপরে এটা কাজ করবে। এবং এটা হচ্ছে এই যে বিভিন্ন সিস্টেমের যে বিভিন্ন প্রসেস গুলো আছে, সেটার মধ্যে কমিউনিকেশন মেনটেন করবে। এবং এখানে হচ্ছে আমরা মানে স্পেসিফিক্যালি রোবোটিক্স এর অনেক কাজগুলো আমরা ইজিলি অনেক করতে পারবো, লাইক স্ল্যাম, রোবোটিক ভিশন, মানে একটা রোবট যখন নিচে মুভ করে কোনো একটা সিস্টেমের কোনো একটা এনভায়রনমেন্টে। প্ল্যানিং, আমাকে রোবটের প্ল্যান করা লাগে, আমি একটা রোবটের হাত থেকে এখান থেকে এখানে নিব। তো এই প্ল্যানিং এর যে বিষয়গুলো, পারসেপশন, আমি একটা ক্যামেরা দিয়ে একটা এনভায়রনমেন্টকে ক্যাপচার করলাম, সেটার মানে নিউমেরিক্যাল পারসেপশনটা রোবটের কাছে কি। তারপর হচ্ছে রোবোটিক ভিশন, ম্যানিপুলেশন, এই সবগুলো কাজ হচ্ছে রোবট অপারেটিং সিস্টেমকে খুব সুন্দর মতো বিভিন্ন প্রসেসের সাথে বিভিন্ন প্রসেসের কানেকশন মেক করা যায়। তো এই যে বিভিন্ন ধরনের কাজ আসলে রসে করা যায়, এবং যারা রোবোটিক ইঞ্জিনিয়ার হইতে চান, রোবট অপারেটিং সিস্টেম আপনাদের লাগবে, যেটা আমরা হচ্ছে আন্ডারগ্রেড থাকার সময় ইগনোর করছি বা করা হয়ে ওঠে নাই, বাট সামহাও আমরা শিখতে পারি নাই। তো এটা আপনাদের শেখা জরুরি। জাস্ট আমি একটু ব্যাক করি। আচ্ছা, না, হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা আপনারা যারা রোবোটিক সিস্টেম নিয়ে কাজ করতে চান, তাদেরকে অবশ্যই হচ্ছে এটা শেখা জরুরি। আপনারা যদি বাইরে স্পেসিফিক্যালি রোবোটিক্স নিয়ে মানে পড়াশোনা করতে চান, অথবা কোনো একটা রোবোটিক ইন্ডাস্ট্রিতে ঢুকতে চান, চান্সেস আর যে ওখানে হচ্ছে রোবোটিক অপারেটিং সিস্টেম ইউজ হচ্ছে। এবং এটা হচ্ছে সবচেয়ে ভালো আর কি রিসোর্স অনলাইনে, কনস্ট্রাক্ট সিম। এটা একটা শুধুমাত্র রসের উপরেই বানানো একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটে হচ্ছে এই রসের উপরে অনেক রিসোর্স আছে শেখার মতো। আচ্ছা, এরপরের টপিকটা হচ্ছে সিমুলেশন। এই সিমুলেশনটাও হচ্ছে রোবোটিক্স যারা লাইনে কাজ করবে, বা শুধু রোবোটিক্স না, অটোমেশন লাইনেও যারা কাজ করবে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর কারণটা হচ্ছে যে রোবোটিক্স মানে জিনিসটা আসলে এক্সপেন্সিভ। ধরেন আমি একটা নতুন রোবট ডিজাইন করলাম, অথবা নতুন রোবট না, একটা এক্সিস্টিং রোবটের আমি নতুন একটা অ্যালগোরিদম আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো যেটা হয় যে ওই রোবটের আমি অ্যালগোরিদম অ্যাপ্লাই করলাম, সে কিছু একটা করলো, এটা নষ্ট হয়ে গেল, এটা চান্স অনেক বেশি। তো এই এক্সপেন্সটা যাতে আমাদের না হয়, সেটার জন্য আসলে সিমুলেশন। এবং আমরা যে শুধু গরিব তা না, পুরো পৃথিবীর মানুষ এই এক্সপেন্সটা নিতে চাবে না, মানে যে কোনো জায়গারই। যেটা করা হয়, যেটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস, সেটা হচ্ছে যে কোনো একটা রোবোটিক সিস্টেম আমি যখন ডিজাইন করব,
বা কোনো একটা অ্যালগোরিদম আমি নতুন ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি, সেটাকে টেস্টিং টিউনিং করতে হবে আমার, তখন হচ্ছে সেটা পুরোটাই আগে সিমুলেশনে করতে হয়। হ্যাঁ, সিমুলেশনে করে সেটাকে একদম ফাইন টিউন করার পরে সেটা দেন হচ্ছে আমার আমার অ্যাকচুয়াল রোবট বা অ্যাকচুয়াল সিস্টেমে ইমপ্লিমেন্ট করা হবে। এবং সেই অ্যাকচুয়াল সিস্টেমটা হচ্ছে ওইটার উপরে আরো কিছু মানে টিউনিং করা লাগবে, বাট সেটা হচ্ছে কি বলবো, রিস্ক কম। হ্যাঁ, আমার ওই যে বড় একটা খরচ হয়ে যাবে সেটার রিস্কটা কম আর কি। আমার সিমুলেশন আমি বেশিরভাগ কি বলবো আনসার্টেনিটি দূর করে ফেলছি। আমার এখন এখানে ছোটখাটো কিছু আনসার্টেনিটি থাকবে রিয়েল লাইফে, সেগুলো আমরা এখন দূর করবো। তো এখানে হচ্ছে এই যে উইবটস, গাজিবো, ভিরেপস, এগুলো হচ্ছে স্পেসিফিক্যালি রোবোটিক্স এর সিমুলেটর। এখানে অলরেডি ইনবিল্ট পৃথিবীর পপুলার যে রোবট গুলা লাইক বোস্টন ডাইনামিক্স এর রোবট গুলা বা আহ, আহ, কি বলে এরকম মানে পপুলার যে রোবট ম্যানুফ্যাকচারার আছে তাদের রোবট গুলো এখানে অলরেডি আছে। আপনারা নিজস্ব কোনো একটা রোবট ডিজাইন করে সেটা এখানে ইম্পোর্ট করে সেটা সিমুলেট করতে পারবেন। আচ্ছা, সেটা ছাড়াও এই ম্যাটল্যাব তো আছেই। ম্যাটল্যাব হচ্ছে বললাম যে সব ইঞ্জিনিয়ারিং এর সব জায়গা দখল করে ফেলছে। সো ম্যাটল্যাবেও হচ্ছে রোবোটিক সিস্টেম ডিজাইন করা যায় এবং সেটাই সিমুলেট করা যায়। প্রোটিয়াস হচ্ছে স্পেসিফিক্যালি ইলেকট্রিক্যাল সার্কিট সিমুলেশনের জন্য ইউজ হয়। সো আমি একটা নতুন একটা সার্কিট, অপটিমাইজড সার্কিট একটা প্রপোজ করতে চাচ্ছি, কোন একটা পাওয়ার ইলেকট্রনিক সার্কিট, এমন একটা সার্কিট করলাম যে আমার রোবোটিক আর্মে এটা ইউজ করলে আমার রোবটটা অনেক আরো ফাস্ট মুভ করবে, অথবা কম কারেন্ট খরচ করবে, আমার ব্যাটারি কম ড্রেন হবে। তো এই যে একটা সার্কিট আমি নতুন প্রপোজ করতেছি, সেটা অবশ্যই আমাকে আগে কি করতে হবে, একটা সিমুলেটর আগে চেক করে দেখতে হবে যে আসলে আমি যেটা প্রপোজ করতেছি সেটা ঠিক আছে কিনা। দেন সেটা হচ্ছে আমি একটা পিসিবি ডিজাইন করে অথবা নিজে সোল্ডার করে আমি বানাবো এবং সেটা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করবো। ঠিক আছে, সো আমার খরচ কম হবে। ল্যাব ভিউ হচ্ছে এটা বেসিক্যালি হচ্ছে একটা ওয়ার্ক বেঞ্চ বলা হয়। এই ল্যাব ভিউ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের জন্য একটা সিঙ্গেল মোস্ট এখন সবচেয়ে পপুলার একটা কি বলবো সিমুলেটর বলা যায়। ধরেন আপনি একটা আপনার পিসিতে একটা সিমুলেটর বানাতে চাচ্ছেন, একটা সার্কিট আছে, সেই সার্কিট হচ্ছে প্রোটিয়াসে আছে। তারপরে আরেকটা গুই আছে, যে গুই হচ্ছে ওই গুই যারা বুঝেন না সেটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, মানে একটা সফটওয়্যারের মতো যেটা দিয়ে আপনি ক্লিক করে করে কাজ করতে পারেন। তো একটা গুই বানাইলেন, যে গুই হচ্ছে আমার ওই প্রোটিয়াসের সার্কিটের সাথে কমিউনিকেট করবে। ঠিক আছে, তো প্রোটিয়াসও করা যায়, বাট ল্যাব ভিউতে করলে ওটা আর কি আরো গ্রাফিক্যালি করা যায়, আরো ইজিলি করা যায়। হ্যাঁ, ইনফ্যাক্ট এখন হচ্ছে ওয়ার্ল্ডের অনেক ইন্ডাস্ট্রিতে ল্যাব ভিউ ইউজ হয়। আমার ল্যাব ভিউতে আমি আগে ব্লক ডায়াগ্রাম দিয়ে আমি পুরো সিস্টেমটাকে সাজাবো, এবং এই একটা ব্লকের সাথে আমি এই মেশিনটা কানেক্ট করলাম, এই ব্লকের সাথে আমি এই মেশিনটা কানেক্ট করলাম। ঠিক আছে, সো এই ভিউ যারা হচ্ছে মেকাট্রনিক সাইডে, স্পেসিফিক্যালি মেকাট্রনিক সাইডে যারা কাজ করতে চান, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সাইডে কাজ করতে চান সামনে, তাদের জন্য হচ্ছে ল্যাব ভিউ শেখা ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো এটা বাই নো মিনস এটা কিন্তু আপনাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার জিনিস না, এটা হচ্ছে সামনের দিকে যখন যাবেন। আমি জাস্ট এগুলো হচ্ছে একটা মানে ইনফরমেশন গুলো এক জায়গায় ডাম্প করে রাখছি, যেটা আপনাদের মাথায় থাকে আপনাদের সামনে কি কি শেখা লাগতে পারে। হয়তো আপনারা যখন থার্ড ইয়ারে উঠে গেছেন কোনো একটা এখানে অবসলিউট হয়ে যেতে পারে, হ্যাঁ হয়তো ওইগুলো মানে চলতেছে না দুনিয়াতে, তখন তখন তো অবশ্যই, বাট এগুলো হচ্ছে একটা আমি বেস দিচ্ছি আর কি, যে এগুলোর উপরে আপনার কাজ করতে পারেন। আচ্ছা, একটা বড় পার্ট যেটা হচ্ছে ক্লাউড। হ্যাঁ, এখন হচ্ছে যে মানে বাংলাদেশেও যদি বলেন বা ওয়ার্ল্ড ওয়াইড, ক্লাউড ইঞ্জিনিয়ারদের ফার্স্ট অফ অল হচ্ছে জবের চাহিদা বাড়তেছে এবং এদের বেতন অনেক বেশি। ঠিক আছে, সো এটা একটা লুক্রেটিভ হচ্ছে জব অপরচুনিটি। যারা স্পেসিফিক্যালি ক্লাউড নিয়ে কাজ করতে পারে তারা একটু কুল, তারা হচ্ছে টাকা পয়সাও বেশি পাবে এবং কাজও করার স্কোপ পাবে বেশি। তো এখানে হচ্ছে এখানে কয়েকটা আমি ছবি দিয়ে রাখছি। এই হচ্ছে এটা হচ্ছে অ্যাজিউর একটা মাইক্রোসফটের, AWS হচ্ছে অ্যামাজনের, এটা হচ্ছে গুগল ক্লাউড প্ল্যাটফর্ম জিসিপি, কিউফ্লো হচ্ছে স্পেসিফিক্যালি মেশিন লার্নিং রিলেটেড যদি কোনো ক্লাউড ইমপ্লিমেন্টেশন দরকার হয়, এরকম আরো অনেক আছে। তো ক্লাউড স্পেসিফিক্যালি হচ্ছে যে আমি আমার পুরা ধরেন আমি একটা মেশিন লার্নিং এর একটা মডেল বানাইলাম, অথবা আমি আইওটির একটা সার্ভার বানাইতে চাই, তো সেটা তো ইন্টারনেটে কোথাও থাকতে হবে। হ্যাঁ, আমি যাতে ওই সার্ভারের সাথে আমার পিসিতে বসে বা আতিকের পিসিতে বসে অথবা কানাডার কোন একটা পিসিতে বসে কেউ একজন কমিউনিকেট করতে চায়। তো এইটার যে আর্কিটেকচারটা হবে, আমার ক্লাউডের একটা আর্কিটেকচার বানাইতে হয়। হ্যাঁ, সেই আর্কিটেকচারটা কি হবে সেটা মেনলি হচ্ছে এই অপসরা করে ডেভঅপস এর নতুন দুটো ভার্সন চলেছে, আইওটি অপস বা এমএল অপস হচ্ছে যে আমার মেশিন লার্নিং এর যে এআই মডেলটা সেটাকে আমি হচ্ছে ক্লাউডে পাঠাই দিব। হ্যাঁ, তো আমার এটার ছোট একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। ধরেন আমি একটা কি বানাইলাম, একটা অ্যাটেন্ডেন্স সিস্টেম বানাইলাম।
অ্যাটেন্ডেন্সের কাজ কি, আমি তার সামনে দাঁড়ালে সে আমার ছবি নিবে, ছবি নিয়ে বলবে যে আমি আজকে এতটা সময় ঢুকছি, আমার আজকের জন্য আমি হচ্ছে অ্যাটেন্ড করছি। ওকে, সো হ্যাঁ, সো এখানে হচ্ছে এই যে আমি যে ছবিটা তুলতেছে, এমন হতে পারে আমার ডিভাইস অনেক ছোট, সেই ছোট ডিভাইসে এই যে পুরো যে আর্কিটেকচারটা, আমার এআই যে আর্কিটেকচার, সেটা কন্টেন্ট করার ক্ষমতা নাও থাকতে পারে। তো সে কি করবে, সে এই ছবিটা নিয়ে ছবিটাকে সে পাঠাই দিবে হচ্ছে আমার ক্লাউডে, ক্লাউডে পুরো ক্যালকুলেশনটা হয়ে সে আমার রেজাল্টটা আমার এই ডিভাইসে পাঠাই দিবে। ওকে, তো আবার ধরেন এই যে দৈনন্দিন কারা কারা আসতেছে যাচ্ছে, এই যে ডেটাগুলো, সেই ডেটাগুলো আমার ছোট ডিভাইসে রাখার তো কোনো দরকার নেই, ডেটাটা আমি রেখে দিব ক্লাউডে, আর একটা কোনো একটা সফটওয়্যারে আমি ওটাকে ভিজুয়ালাইজ করবো যে হ্যাঁ এ এতটা সময় ঢুকছে, এতটা সময় ঢুকছে, এটসেট্রা। তো ক্লাউডের ব্যাপারটা হচ্ছে যে আমার ইন্টারনেটে কোনো একটা জায়গায় আমার এই পুরো জিনিসটা স্টোর থাকবে এবং এই কমিউনিকেশন কাজগুলো হবে। আইওটির ক্ষেত্রেও সেম, আমরা আমরা কোনো একটা জায়গায় হচ্ছে আমার সার্ভারটা রেখে দিব, আমার প্রত্যেকটা ডিভাইস ওই ক্লাউডের ওই সার্ভারটার সাথে কমিউনিকেট করবে। ওকে, আচ্ছা, এরপরে হ্যাঁ যেটা বলতেছিলাম যে এখন আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে একটু কথাবার্তা বলবো। প্রথম কথা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন সাইডে। তো আমরা অ্যাজ অফ এই প্রেজেন্ট টাইমে যদি বলি যে ইন্ডাস্ট্রিয়াল সাইডে যে খুব যে এখন পর্যন্ত স্কোপ তৈরি হয়েছে সেটা না, বাট এটা গ্রোয়িং। এটা আমি যদি বলি এটা নিয়ে আমি অপটিমিস্টিক। সামনে আপনাদের টাইম, আমি ধরে নিচ্ছি আপনারা এখানে সবাই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, সেই ক্ষেত্রে আমি যদি বলি আপনাদের টাইম আস্তে আস্তে একটা ভালো বেস তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে 2-3-4 বছরের মধ্যে। তো জিনিসটা হচ্ছে যে এটা কারণ মানে কয়েকটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন যে বাংলাদেশে কিন্তু এখন প্রোডাকশন ফ্যাসিলিটি বাড়তেছে। যেমন আগে কোনো একটা ডিভাইস তৈরি করার জন্য বা কোনো কিছু তৈরি করার জন্য আমরা চায়নাতে পাঠাইতাম, চায়না ওটা ডিভাইস তৈরি করে বাংলাদেশে পাঠিয়ে দিত। বাট আপনার রিসেন্টলি শুনছেন যে বাংলাদেশে এখন ফ্রিজ প্রোডাকশন হচ্ছে, টিভি প্রোডাকশন হচ্ছে, ওয়ালটন তো দুনিয়া সবকিছু এখন প্রডিউস করা শুরু করছে। ওয়ালটন হচ্ছে রিসেন্টলি হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কাজ করতেছে হচ্ছে ইলেকট্রিক বাইক বাজারে ছাড়ার জন্য, এবং সম্ভবত ওয়ালটন ওয়ালটন কে জানি, তারা তো বাংলাদেশে হচ্ছে যে গাড়ি ম্যানুফ্যাকচারিং এর কাজটাও শুরু করতেছে আর কি। ঠিক আছে, সো বাংলাদেশে কিন্তু এখন ম্যানুফ্যাকচারিং এই ইন্ডাস্ট্রিটা গ্রো করতেছে। আমি এখনো বলবো না সেটা এখনই সবার চাকরি দিতে পারবে এরকম না, আমার অবজারভেশন ওয়াইজ, বাট গ্রো করতেছে এবং সামনে এটার একটা ভালো স্কোপ আছে। তো এই জায়গাগুলোতে অটোমেশনের হিউজ স্কোপ, যখন এটা হবে অনেক 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 অটোমেশন ইঞ্জিনিয়ার লাগবে, তো সেখানে একটা ভালো অপরচুনিটি আছে। এরপর যদি বলি কনজিউমার ওরিয়েন্টেড, মানে যদি চিন্তা ভাবনা করি যে কনজিউমার ওরিয়েন্টেড ডিভাইসেস বা আইওটি ডিভাইসেস, হ্যাঁ একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন মানে ইন্ডাস্ট্রিয়াল, আর কনজিউমার ওরিয়েন্টেড ডিভাইস বলতে ধরেন ছোটখাটো ডিভাইসেস লাইক ওয়্যারেবল টেকনোলজি, বা হচ্ছে যে অ্যাটেন্ডেন্স সিস্টেমে যেটা কথা বললাম, অথবা ধরেন আপনার এগ্রিকালচার রিলেটেড কোন একটা ডিভাইস, যে আপনি দূর থেকে বসে আপনার মোটর অন অফ করতেছেন, বা আপনার দূর থেকে বসে আপনি আপনার কি বলবো আপনার হ্যাচারির মাছ কি অবস্থা, ওইটার পানির বিভিন্ন কম্পোনেন্ট কি অবস্থায় আছে, নাইট্রোজেন ফ্যাক্টরোজেন, সেগুলো দেখার চেষ্টা করতেছেন। তো এগুলোরও একটা মার্কেট গ্রো করতেছে, সেটাও খুব এখনই খুব ভালো অবস্থায় আছে সেটা না, এটা তখনই ভালো হবে যখন বাংলাদেশের প্রোডাকশন ফ্যাসিলিটিটা ভালো অবস্থায় যাবে। ধরেন আপনি একটা ডিভাইস বানিয়েছেন, তো এখন আপনাকে কি করতে হচ্ছে, সেই ডিভাইসটা চায়না থেকে অর্ডার দিয়ে আনতে হচ্ছে, তো এখানে একটা কস্ট ইনকার হচ্ছে। কিন্তু বাংলাদেশে যখন ইন্ডাস্ট্রি তৈরি হয়ে যাবে তখন আপনি এই জিনিসগুলো বাংলাদেশে প্রডিউস করতে পারবেন। হ্যাঁ ধরেন বাংলাদেশের আইওটিতে এখন পর্যন্ত সবচেয়ে যে ঝামেলাটা সেটা হচ্ছে, ধরেন আপনি একটা অ্যাটেন্ডেন্স সিস্টেম বানাইলেন এবং সেটা অলরেডি চায়না বানায় রাখছে, এখন আপনি যখন ওই জিনিসটা প্রডিউস করে মার্কেটে ছাড়বেন, সেটা আপনি কখনোই চায়নার প্রাইসের সাথে কম্পিট করতে পারবেন না। তো এখন আরে যে এই অ্যাটেন্ডেন্স সিস্টেম কিনবে, সে তো সে দেখবে না যেটা বাংলাদেশে তৈরি না চায়নায় তৈরি, সে দেখবে যেটা কম দাম, সে কোনটা রিলায়েবল সেটা দেখবে, রাইট? সো সেই সেই চান্স থেকে হচ্ছে বাংলাদেশে এখনই যদি বলি আইওটি আপনি নিজে প্রডিউস করে এটাকে মার্কেট করাটা এখনই ডিফিকাল্ট, বাট সেটা সামনে তৈরি হচ্ছে। ডেটা সায়েন্স মেশিন লার্নিং একটু আগে আমি অলরেডি বলে ফেলছি যে কি আকারে হচ্ছে এটা গ্রো করতেছে, মানে এটা এখনই আপনি চাকরি পাবেন কাইন্ড অফ হচ্ছে এরকম। যদি ভালো মেশিন লার্নিং ডেটা সায়েন্টিস্ট হন আপনি এখনই চাকরি পাবেন। অনেকগুলো নাম বলবো, বিকাশ, নগদ, গ্রামীণফোন, রবি, অনেক সফটওয়্যার কোম্পানি এখন মেশিন লার্নিং ডিপার্টমেন্ট শুরু করছে, লাইক হচ্ছে ইনোসিস, ডেটাসফট, মানে জেনারেশন, মানে মোটামুটি বড় বড় যত সফটওয়্যার কোম্পানি ছিল তারা আস্তে আস্তে সবাই ডেটা সায়েন্স মেশিন লার্নিং এর মানুষ নেওয়া শুরু করছে। আচ্ছা, এবং যে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বলেন বা এফএমসিজি বলেন, হ্যাঁ এফএমসিজি মানে ইউনিলিভার বা ব্যাট, এদেরও কিন্তু এখন ডেটা সায়েন্টিস্ট লাগে, কারণ এদেরও কিন্তু বাংলাদেশ ওয়াইজ হিউজ ডেটা। ঠিক আছে, সো এখানে একটা বড় ডেটার খেলা আছে, তো এখানে ডেটা সায়েন্টিস্ট লাগে।
এবং এটা হচ্ছে কাইন্ড অফ একটা কম্পিটিশন, কে কার থেকে ডেটার অনুযায়ী কে বেশি আগায় থাকে, কে রাইট টাইমে কোন প্রোডাক্টটাকে বেশি মার্কেট করতে পারে। এটা পুরোটাই হচ্ছে ডেটা ড্রিভেন ডিসিশন, ডেটা থেকে ডিসিশন নেওয়া, এটার জন্য ডেটা সায়েন্টিস্ট প্রয়োজন। এখানে হচ্ছে আমি শুধুমাত্র এআই রিলেটেড কাজ করতেছে নোটেবল কয়েকটার নাম বললাম, ছবি লোগো দিলাম, যেমন গেজ টেকনোলজি, আপনারা অলরেডি জানেন যে হচ্ছে ওই যে ফেসিয়াল রিকগনিশন বেস অ্যাটেন্ডেন্স সিস্টেম বানাচ্ছে, এবং তারা হচ্ছে কি বলবো পাসওয়ার্ডলেস সিস্টেম বানানোর চেষ্টা করতেছে আর কি। তারপর এটার নাম হচ্ছে ক্রিস্প, একটা কোম্পানি, তারাও এরকম মেশিন লার্নিং এনএলপি বেসড অনেক কাজ করতেছে। লাল যেটা সেটা হচ্ছে ইন্টেলিজেন্ট মেশিনস, যদি এটার নাম শুনে থাকার কথা। এরা বিকাশের জন্য কাজ করতেছে এবং অনেকের জন্য কাজ করতেছে। মানে এই মেশিন ইন্টেলিজেন্ট মেশিন হচ্ছে বলা যায় মেশিন লার্নিং এর জন্য বাংলাদেশে অনেক বড় বড় কাজগুলো করতেছে, গভর্নমেন্ট লেভেলের কাজও করতেছে, আবার ইন্টারন্যাশনাল কাজও করতেছে। আচ্ছা, পরের দুইটা এই ব্লু যেটা সেটা হচ্ছে মার্কো পোলো আর এলিস, এরকম আরো অনেক আছে, জাস্ট আমি আমার মাথায় যেগুলো আসছে এই পডকাস্টে জয়েন করার আগে সেগুলো just আমি এখানে লিখে রাখছি। তো মার্কো পোলো এলিস আমি যদি একটু বলি, মার্কো পোলো যেটা করে যে আমার পুরা ধরেন একটা একটা কোম্পানি আছে, আমার কোম্পানির পুরা মার্কেটিং অটোমেশন সে মানে সে নিজে করবে, ঠিক আছে, সে নিজেই ফেসবুকে পোস্ট করবে, সে নিজেই ওই কবে কোনটাকে স্পন্সর করা লাগবে সেটা বলে দিবে। সে ইনফ্যাক্ট তারা এটাও করার চেষ্টা করতেছে যে আমার ফেসবুকে কি ছবি যাবে সেই ছবিটাও তারা বানায় দিচ্ছে আর কি, মানে মেশিন লার্নিং দিয়ে, ঠিক আছে, তারা সেই দিকে যাচ্ছে। তো এটা রিসেন্টলি একটা বড় অ্যামাউন্ট অফ ফান্ডিং পাইছে বাংলাদেশি একটা কোম্পানি থেকে, অ্যালিস ল্যাবস। অ্যালিস ল্যাব হচ্ছে একটা চ্যাটবট বাংলাদেশি, তো এরাও একটা রিসেন্টলি একটা বড় ফান্ড পাইছে। আচ্ছা আচ্ছা, আমি একই জিনিস আবার আনছি সামহাউ। আচ্ছা, আরেকটা বড় টপিক যেটা নিয়ে আপনাদের একটা ভালো স্কোপ আছে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। হ্যাঁ, ফ্রিল্যান্সার হচ্ছে যারা সেলফ এমপ্লয়েড হইতে চান, অথবা সেলফ এমপ্লয়মেন্টও বাদ দেন, ধরেন হচ্ছে আপনার আপনারা স্টুডেন্ট থাকা অবস্থায় স্টুডেন্ট পড়ানো বাদ দিয়ে আপনাদের ইঞ্জিনিয়ারিং যেগুলো শিখতেছেন সেগুলোকে ইমপ্লিমেন্ট করে কি কি কাজ করা যায়। যেমন আমি যদি বলি ডেটা সায়েন্স মেশিন লার্নিং ফ্রিল্যান্সিং এ অনেক কাজ। আমি হচ্ছে এই ইয়েতে জয়েন করার আগেই এই যে আপওয়ার্কে ডেটা সায়েন্স নিয়ে আমি জাস্ট ডেটা সায়েন্স জব লিখে সার্চ দিছিলাম, ইনস্ট্যান্টলি 5,691টা জব পাওয়া গেছে। এই আমি অনেকে চিনি যারা অলরেডি পডকাস্টে আছে, যারা অলরেডি এই আপওয়ার্কে ডেটা সায়েন্স মেশিন লার্নিং নিয়ে কাজ করে, ঠিক আছে। সো এখানে অনেক স্কোপ আছে। প্রোডাক্ট ডিজাইন, স্পেসিফিক্যালি প্রোডাক্ট ডিজাইন যদি বলি যে 3D মডেল করা কোন একটা প্রোডাক্টের, এটারও অনেক সলিড ওয়ার্কস রিলেটেড অনেক কাজ আছে। আমি যদি এখানে শুধু সলিড ওয়ার্কস লিখছি এখানে 778টা, বাট স্পেসিফিক্যালি প্রোডাক্ট ডিজাইন নিয়ে অনেক কাজ পাওয়া যায় ফ্রিল্যান্সিং এ। কোন একটা 3D একটা প্রোডাক্টের একটা মডেল আছে, সেটা কোনো একটা পার্ট চেঞ্জ করতে হবে, যদিও এটা স্পেসিফিক্যালি অটোমেশন রিলেটেড না, বাট চান্সেস আর যে আপনারা কেউ কেউ এখানে সলিড ওয়ার্ক শিখবেন বা ক্যাড ডিজাইন শিখবেন, তো ওই আইডিয়াটা আপনারা বা ওই নলেজটা আপনারা এখানে কাজে লাগাইতে পারেন এবং সেখান থেকে কিছু কামাই করতে পারেন। তারপর সার্কিট ডিজাইনেরও বা পিসিবি ডিজাইনেরও অনেক কাজ পাওয়া যায় হচ্ছে ফ্রিল্যান্সিং এ, ঠিক আছে। যদি ওটা আরো অনেক টেকনিক্যাল এবং আরো একটু বেশি টেকনিক্যাল নলেজ লাগে, বাট শুরু করতে পারেন আর কি, ঠিক আছে। তো জাস্ট একটু ছোট একটা কথা বলি যে ডেটা সায়েন্সের কাজগুলো কিরকম। সাধারণত বেশিরভাগ সময় যেটা থাকে যে তারা ডেটা দিয়ে দিবে আপনাকে, আপনারা ওখান থেকে একটা বেস্ট একটা মডেল আউটপুট করে দিতে হবে, অথবা কোনো একটা বিজনেসম্যান তাদের অলরেডি জানা আছে যে হ্যাঁ এই মডেলটা রান করে এই রেজাল্টটা আনতে হবে, বাট তারা টাইম পাচ্ছে না। তো সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং সাইটে দিয়ে দেয়, আপনারা ওইখানে ওই জিনিসটাকেই জাস্ট ওরাই বলে দিবে কি করতে হবে, আপনারা সেটাকে জাস্ট রান করবেন, ছোটখাটো টিউনিং করবেন, সেটা হচ্ছে তাদেরকে দিলে তারা আপনাকে পে করবে। তো এই টপিক রিলেটেড আলাদা একটা ওয়েবিনার হইতে পারে কোনোস, যেহেতু এটা একটা গ্রোয়িং ফিল্ড, যারা অর্গানাইজার তাদেরকে আমি বলে রাখতেছি এটা নিয়ে একটা আই গেস একটা ওয়েবিনার হইতে পারে। আচ্ছা, এরপরে যদি আসি, আচ্ছা এটা হচ্ছে এটা আমি এই টপিকটা আমি লাস্টের দিকে মানে একদম চিন্তা ভাবনা করে অ্যাড করবো কি করবো না চিন্তা করছিলাম, বাট ফাইনালি এটা অ্যাড করছি এই টপিকটা। তো এই এখানে যারা ধরেন আসছে, আমি ধরে নিচ্ছি এখানে সবচেয়ে ব্রাইটেস্ট মাইন্ড, বাংলাদেশের ব্রাইটেস্ট মাইন্ডসরা এখানে আছে। তো জিনিস হচ্ছে কি যে আমরা সবসময় রিসার্চ এন্ড জব নিয়ে কথা বলি, বাট আমাদের একটা রোল আছে কিন্তু নতুন অপরচুনিটি তৈরি করা, ইন টার্মস অফ নতুন এমপ্লয়মেন্ট তৈরি করা, নতুন নতুন স্পেসিফিক্যালি নতুন কোম্পানি তৈরি করা আর কি। নতুন কোম্পানি তৈরি করলে আপনি সোসাইটিতে নতুন একটা ভ্যালু তৈরি করতে পারবেন এবং একই সাথে কি অনেককে মানে এমপ্লয় করতে পারবেন, যেটা অনেকের জন্য দরকার। তো এখন এই মুহূর্তে বাংলাদেশে মানে যারা আপনি যদি একটা নতুন কোম্পানি করতে চান সেটার জন্য সবচেয়ে ভালো একটা টাইম হচ্ছে এখন। এটা কারণটা আমি একটু পরেই বলতেছি, ডেটা দিয়ে বলবো যে বাংলাদেশ হচ্ছে এখন পর্যন্ত টেক স্টার্ট আপ করার খুবই ভালো একটা টাইম। গত 4-5 বছরে বাংলাদেশে
এই স্টার্টআপ গুলাতে হ্যাঁ ইনভেস্ট হয়েছে $325 মিলিয়ন, যার মধ্যে $21 মিলিয়ন শুধুমাত্র আসতে হচ্ছে লোকাল বিভিন্ন ভেঞ্চার ক্যাপিটালিস্ট থেকে, কিন্তু $304 মিলিয়ন আসছে হচ্ছে বাইরে থেকে। ঠিক আছে, এবং বুঝতেছেন তো মানে বাইরের চোখ পড়ছে, মানে বাইরের মানুষদের চোখ ছিল এতদিন ইন্ডিয়া বা ভিয়েতনাম বা এইসব জায়গাগুলোতে, বাট গত 3-4 বছর এটা এখন বাংলাদেশে শিফট হয়েছে। কারণ বাংলাদেশে শিফটের অনেকগুলো কারণ আছে। কয়েকটা কারণ হচ্ছে যে বাংলাদেশে ইউথ অনেক বেশি, ফার্স্ট অফ অল ইউথ অনেক বেশি এবং পপুলেশন অনেক বেশি, সো মার্কেটও বড়, আবার হিউম্যান রিসোর্স অনেক বেশি। সো এটা একটা, এই কারণে হচ্ছে অনেক কোটি কোটি টাকা বাংলাদেশে আসছে নতুন নতুন প্রজেক্টে ফান্ড করার জন্য। বাংলাদেশেই অনেক বড় বড় বেশ কয়েকটা হয়ে গেছে, তার মধ্যে নোটেবল হচ্ছে স্টার্টআপ বাংলাদেশ, যেটা হচ্ছে আইসিটি ডিভিশনের একটা ভেঞ্চার ক্যাপিটালিস্ট, এবং আরো অনেকগুলো হচ্ছে এঙ্করলেস, বিডি এঞ্জেলস, লাইট ক্যাসেল, এসবিকে। তো এই কয়েকটা এখানে যারা বললাম এদের ফান্ড করা অনেকগুলোই আপনারা চিনেন, লাইক ট্রাক লাগবে আছে, তারপরে হচ্ছে আই ফার্মার, যেরকম আমার মাথায় আসতেছে না, বাট এরকম এই যে অ্যালিস ল্যাবস এর নাম যেটা একটু বললাম না, অ্যালিস ল্যাবস হচ্ছে যে অ্যাঙ্করলেস হচ্ছে তারা ফান্ড করছে আর কি, বাংলাদেশি কোম্পানি, বাংলাদেশের আরেকটা কোম্পানিকে প্রায় সম্ভবত 180 বা 190,000 US ডলার দিছিল আর কি, প্রায় 4-5 কোটি টাকা হয় আর কি। সো এনিওয়েজ, তো এটা হচ্ছে এবং যেটা দেখা গেছে যে আমি যদি বলি লোকাল ইন্দোনেশিয়া বা ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করলে, ইন্ডিয়া হচ্ছে স্টার্টআপ র্যাঙ্কিং এ 23, বাংলাদেশ হচ্ছে 98, বাট আমি যদি অন্যান্য জিনিস কম্পেয়ার করি ইন্ডিয়ার মতনই অবস্থায় আসছি। কিভাবে দেখেন, ইন্ডিয়াতে একটা স্টার্টআপ শুরু করতে 15 থেকে 30 দিন লাগে, একটা বিজনেস সেটআপ করতে বাংলাদেশে 15 থেকে 30 দিনই লাগে। ট্যাক্স বাংলাদেশে ইন্ডিয়ার থেকে কম, ঠিক আছে, কিন্তু যেটা হচ্ছে যে বাংলাদেশে এখন একটা গ্রো করতেছে, ভিসি নতুন তৈরি হচ্ছে, এঞ্জেল ইনভেস্টর নতুন তৈরি হচ্ছে, এক্সেলেটর বা ইনকিউবেটর তৈরি হচ্ছে, লাইক রবির এক্সেলেটর প্রোগ্রাম আছে, ইনকিউবেটর প্রোগ্রাম আছে, বা গ্রামীণ ফোনের ইনকিউবেটর প্রোগ্রাম আছে। তারা চাচ্ছে যে বাংলাদেশে যে বিভিন্ন স্টার্টআপ গুলো আছে সেগুলোকে ফান্ড করতে। অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি আর বেশি টানবো না। আরেকটা হচ্ছে যে মানে কোন কোন ফিল্ডে আসলে বাংলাদেশে এই মানে কাজ করার স্কোপ আছে, যদি আপনি নতুন কিছু নিয়ে কাজ করতে চান, নতুন একটা ইয়ে নিয়ে, সেটা হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বুমিং যে ইন্ডাস্ট্রি, মানে মানুষের মুখে মুখে এখন ই ভ্যালি। কেন ই ভ্যালি, মানে এত কোটি টাকা যে যমুনা কেন 1,000 কোটি টাকা এই ই ভ্যালি, মানে যেটা অলরেডি মানে কত 400 কোটি টাকা অলরেডি মাইনাসে ছিল, সেটার প্রতি 1,000 কোটি টাকা কেন ইনভেস্ট করলো, এটা বুঝতে হবে আপনাদেরকে। যে কারণ ই কমার্সটাই হচ্ছে সামনের মার্কেট। তো এই যে ই কমার্স যে জায়গাটা, সেখানেও কিন্তু আইওটি অটোমেশনের অনেক স্কোপ আছে, অনেক স্কোপ আছে। যেমন আপনি যদি সিম্পলি জাস্ট চিন্তা করেন, আপনার কাছে প্রোডাক্টটা আসতেছে, এই যে একটা ডেলিভারি সিস্টেমের থ্রুতে আসছে, সেটাও কিন্তু এখনো খুব স্টেবল অবস্থায় আছে তা না। যেমন রেডেক্স, পেপারফ্লাই, এরা হচ্ছে এই লজিস্টিক্স এর দায়িত্বটা দেখতেছে। বাট এই লজিস্টিক্স এর অটোমেশন মানে আমেরিকার সাথে বাংলাদেশ চিন্তা করলে, বাংলাদেশে এখনো বাচ্চাও না, মানে জন্মই হয় না বলতে গেলে অটোমেশনে। কারণ হচ্ছে যে মানে ওইখানে হচ্ছে আমেরিকায় কিছু কিছু লজিস্টিক কোম্পানি আছে যাদের পুরো এন্ড টু এন্ড, মানে আপনার কোম্পানি থেকে কোন একটা ওয়্যারহাউস থেকে যখন প্রোডাক্টটা বের হবে, সেখান থেকে আপনার হাতে আসা পর্যন্ত পুরো প্রসেসটা আপনি হচ্ছে মনিটর করতে পারবেন। ঠিক আছে, সো এই লজিস্টিক্স এর একটা বড় জায়গা আছে। এফএমসিজি মানে হচ্ছে ফার্স্ট মুভিং কনজিউমার গুডস, লাইক সাবান, তারপরে হচ্ছে শ্যাম্পু বা হচ্ছে টুথপেস্ট, বিস্কিট টিস্কিট, এগুলো। তো এগুলোরও কিন্তু একটা বড় মার্কেট আছে, কারণ হচ্ছে যে প্রতিনিয়ত একটা ইন্ডাস্ট্রি থেকে হচ্ছে এগুলো বের হয়ে বিভিন্ন আউটলেট পর্যন্ত যায়। এখানে অনেকগুলো স্টেপ আছে, প্রতিটা স্টেপে হচ্ছে কিছু না কিছু লস হয়, কেউ হচ্ছে টাকা মারতেছে, কোন একটা টাইম ডিলে হচ্ছে, কেন হচ্ছে এগুলো কিন্তু মনিটরিং এখনো হচ্ছে না। এগ্রিকালচার, এটা নিয়ে আসলে সবাই চিন্তা করে, এটা নিয়ে আর ডিসকাস করার কিছু নেই। এগ্রিকালচার নিয়ে এখনই আপনারা অনেক টপিকের আইডিয়া বলতে পারবেন, যেগুলো নিয়ে অটোমেশনের জায়গা আছে। সার্ভিস ইন্ডাস্ট্রি বলতে ধরেন আমি যদি বলি সেবা, কি করতেছে যে আপনার সফটওয়্যারের মধ্যে থেকে আপনি কোনো একটা কি বলে কোন একটা সার্ভিস অর্ডার করতে পারতেছেন। ধরেন আপনার কম্পিউটার নষ্ট, আপনি সেবাতে গিয়ে বললেন আমার কম্পিউটার নষ্ট, আপনাকে একটা লোক পাঠিয়ে দিবে, সে আপনার বাসায় এটা কম্পিউটার ঠিক করে দিয়ে যাবে। অথবা আপনার রুম অপরিষ্কার, আপনি সেবাতে বললেন আমার রুম অপরিষ্কার, আপনার বাসায় একজন সে হাউসমেট পাঠায়, হচ্ছে হাউসমেট বা ক্লিনার পাঠায়, সে ওইটা ক্লিন করে দিবে, আপনি জাস্ট টাকাটা দিচ্ছেন। তো এটাও কিন্তু কাইন্ড অফ একটা অটোমেশন হচ্ছে, রাইট? আপনাকে কিন্তু আর মানে আপনাকে এরিয়াতে আর বুয়া খুঁজতে হচ্ছে না, বা আপনার দোকানে গিয়ে আপনার টেকনিশিয়ান খুঁজতে হচ্ছে না, আপনাকে কিন্তু হাতের কাছে এনে দেওয়া হচ্ছে। ফিনটেক ফিনটেক আপনারা এখনই দেখতেছেন বিকাশ, নগদ কি লেভেলে আগায় গেছে, রাইট? সো এই ফিনটেকের কিন্তু এখনো একটা বড় মার্কেট এখনো পড়ে আছে। যখন ব্লকচেইনটা বাংলাদেশে লিগ্যাল করে দিবে, তখন দেখবেন কত কত নতুন কোম্পানি, কত অপরচুনিটি তৈরি হবে বাংলাদেশে, এবং সেখানে তো অবভিয়াসলি বুঝতেছেন কত অটোমেশনের স্কোপ আছে।
ট্রাভেল এন্ড হসপিটালিটি, এটা বাংলাদেশে একটা প্রিভ্যালেন্ট মার্কেট, কিন্তু অনেক প্রিমিটিভ স্টেজে আছে, সেখানে এখন অটোমেশনের অনেক স্কোপ আছে। এখনো হোটেলগুলো অনেক হাতে কলমে কাজ করে, বা ট্রাভেল ইন্ডাস্ট্রিও অনেক হচ্ছে জাস্ট ফোনে বুকিং করে কল করার লাগে, বাট সেখানে অনেক অটোমেশনের সুযোগ আছে। হেলথ কেয়ার, মানে হেলথ কেয়ার নিয়ে এখন রিসার্চ ওরিয়েন্টেড বাংলাদেশে অনেক কাজ হচ্ছে। অনেক কাজ হচ্ছে বলা ঠিক না, বাট হচ্ছে, ভালোই হচ্ছে, কারণ এখনো গভর্নমেন্ট থেকে অনেক ফান্ড হচ্ছে স্পেসিফিক্যালি অনেক হেলথ কেয়ার অটোমেশন। রিসেন্টলি আমরা একটা প্রজেক্টে কাজ করেছিলাম, ওখানে অটিজম ডিটেকশনের একটা প্রজেক্ট ছিল। এটা হচ্ছে আইসিটি ডিভিশন থেকে ফান্ড পেয়েছিলাম আমরা, আর হচ্ছে পিজি তো বলে না, এটা কি বলে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, তো ওদের সাথে কোলাবোরেটিভলি একটা কাজ করছি। এবং এই শুধুমাত্র হেলথ কেয়ার রিলেটেড অনেকগুলো ফান্ড ঢাকা ইউনিভার্সিটির অনেক স্টুডেন্টরা এবং অনেক টিচাররা পেয়েছেন। এবং মোটামুটি সব জায়গায় মানে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি অটোমেশন রোবোটিক্স এই রিলেটেড ফান্ড পাওয়া যাচ্ছে, এবং স্পেসিফিক্যালি এই জায়গায় সামনে এন্টারপ্রেনারশিপের অনেক সুযোগ আছে আর কি। মোটামুটি আমার দিক থেকে এই পর্যন্তই ছিল। কারো যদি কোনো কোয়েশ্চেন্স থাকে এখন আমি নিতে পারি আর কি। থ্যাংক ইউ তাহমিদ আব্দুল্লাহ ভাই ফর ইউর ইনফরমেটিভ ওয়ার্ড। অডিয়েন্সদেরকে অনুরোধ জানাবো, চ্যাট বক্সে আমাদের একটি ফিডব্যাক ফর্ম দেওয়া আছে, সেটি কাইন্ডলি ফিল আপ করার জন্য। অডিয়েন্সদের মধ্যে থেকে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে সে হ্যান্ড রেজ করার মাধ্যমে কোশ্চেনটি করতে পারে, অথবা আমাদের চ্যাট বক্সেও লিখতে পারে। আচ্ছা, এখন ফুয়াদ, কারণ যদি কোনো কোয়েশ্চেন না থাকে, আমাদের দিক থেকে সবার সাথে থেকে কিছু ইয়া আছে, এক্সট্রা কিছু কথা আছে, যে কিছু ডিরেকশন ওয়াইজ কথা আছে, সেগুলো আমরা যদি একটু শেয়ার করি। ফুয়াদ, আতিক, সবাই মিলে ডিসকাস করবো আমরা কিছু টপিক। ফুয়াদ স্টার্ট করতে পারো। আচ্ছা, আমি ফার্স্ট অফ অল হচ্ছে রাশেদ আহমেদের যে পার্টটা ছিল ওখান থেকে আমি নিজে অনেক কিছু শিখছি, এটা একটা ব্যাপার। আচ্ছা, যাই হোক। তো তাহমিদ আর আতিকের দুজনের পার্টে একটা ব্যাপার আসছিল, সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা শেখার ব্যাপারে। তো আমার কাছে মনে হয় যে মানে এখানে আমি একটু ইনপুট দিব বা একটু আর্গু করবো, সেটা হচ্ছে পাইথন ডেফিনেটলি হচ্ছে ওয়ান স্টপ, মানে এখান থেকে আর কি সবকিছু কভার হয় মোটামুটি এটা দিয়ে। বাট ডেফিনেটলি আমার মনে হয় স্টার্টিংটা সবারই করা উচিত হচ্ছে সি দিয়ে, অ্যাজ ইন হচ্ছে পাইথন হচ্ছে একটু বেশি হাই লেভেল হয়ে যায়। তো প্রোগ্রামিং আসলে কিসের উপর ডিপেন্ড করতেছে, বা আমি কি জিনিসগুলো আর কি করতেছি বা লজিকটা কিভাবে কাজ করতেছে, এই জিনিসগুলো সি তে করতে গেলে অনেক ইনডেপথ বোঝা যায়। এন্ড যেহেতু ভার্সিটি গুলো তো আমি ট্রিপলে তো সি দিয়ে শুরু হয়, and আমি জানি আমি আরএমই তো সি দিয়ে আগে শুরু করা উচিত, এটা হচ্ছে একটা ব্যাপার ছিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা। সি দিয়ে শুরু করে দেন অন্য যেগুলো বলবো আর কি, যে অন্যরা যেটা বলবো আর কি, হ্যাঁ ওই ব্যাপারটা আমি এগ্রি করি। আচ্ছা, এবার আরেকটা ব্যাপার আমরা তিনজনই ভেবে রাখছিলাম, সেটা হচ্ছে যে এই যে সবাই তো আমরা হার্ডওয়্যারে ইন্টারেস্টেড হব না, বা সবাই যে সফটওয়্যার ইন্টারেস্টেড হবো তেমন না। তো আমরা যারা শুরু করার পর থেকে আমরা কখন কিভাবে শিফট হব, বা যারা শুরু করেছে হার্ডওয়্যার করতে ভালো লাগছে না, বা হার্ডওয়্যারে কতটুকু থাকা উচিত। তো এখানে হচ্ছে কিছুটা আর কি যেটাকে বলা হচ্ছে প্র্যাকটিক্যাল একটা কথা, মানে আমি অ্যাড করবো, সেটা হচ্ছে আমরা হচ্ছে আমার দুইটা স্কুল ফ্রেন্ড মিলে আমি হচ্ছে স্টার্ট আপের একটা কাজ শুরু করছিলাম হচ্ছে যখন আমরা ফার্স্ট ইয়ারে ছিলাম। বাট সেই ক্ষেত্রে ওই ব্যাপারটা একটা ফ্রাস্ট্রেশন চলে আসছে যখন হচ্ছে আমরা থার্ড ইয়ারে আসছি, তখনকার একদম শুরুতে। সেখানে ব্যাপারটা এরকম ছিল, স্টার্ট আপের মেইন কনসেপ্ট এরকম ছিল, আমরা বিভিন্ন ক্লায়েন্টের কাছ থেকে কিছু হার্ডওয়্যার প্রোডাক্ট অর্ডার পেলে সেটা ধরো আমরা বানাইতেছি। বাট সেক্ষেত্রে যেটা হয় যে এই জিনিসটা স্কেলেবল কোনো মডেলে ছিল না। দেখা গেল যে মানে আমার পার্সোনালি আমার কেসে যেটা হয়েছিল যে সেটা ওই মোমেন্টে জাস্ট পড়ালেখা ছেড়ে টোটালি স্টার্ট আপে মুভ করার মতো মানে ডিসিশনটা ওই মোমেন্টে আমরা নিতে পারি। হ্যাঁ, তো আর ওই এক্সিস্টিং এট দ্যাট টাইম, তো 2018 এর একদম শুরুতে আমার কাছে মনে হচ্ছিল যে মার্কেটটা এখন অতটা ভাইবল হয়নি, যেটা হার্ডওয়্যার মার্কেট, যেটার উপর আমি টোটালি বেস করে এখন আমি জাস্ট ড্রপ আউট হয়ে যেতে পারবো বা পড়ালেখাটা মোটামুটি একটু কম্প্রোমাইজ করতে পারবো। ঠিক আছে, সো এটা একটা ব্যাপার, যে কারণ স্টার্ট আপের ক্ষেত্রে অনেকেই দেখা যাচ্ছে যে ইয়াং যারা আছে তারা অনেকেই স্টার্ট আপে অ্যাড হয়েছে শুরু থেকে।
বাট আমি জাস্ট এখানে অ্যাড করতে চাই যে শুরুতেই স্টার্টআপ মানে যে ভার্সিটি 4 বছরের বিএসসি তে স্টার্টআপ যদি কেউ শুরু করে ডেফিনেটলি শুরু করতে পারে, বাট সেটা স্টাডিটা কম্প্রোমাইজ করে না ডেফিনেটলি, কারণ এখনো বাংলাদেশি স্টার্টআপের অবস্থাটা একটা কাইন্ড অফ গ্যাম্বলের মতো। আর হার্ডওয়্যার স্টার্টআপ যদি বলতে হয়, তা আমি যেটা দেখালো যে হ্যাঁ এখনো বুমিং স্টেজের এখন শুরুতে আছে একদম। হ্যাঁ, সো তুমি এখনো ফান্ডিং পাইলেও পাইতে পারো, না পাইলে নাও পাইতে পারো। সো এটা একটা বিগ রিস্ক। সো স্টার্টআপের কেসে আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটা বলবো, হার্ডওয়্যারের কেসে যদি কেউ আগাইতে চায় তাহলে একটু বুঝে শুনে, বাট নেভার কম্প্রোমাইজিং দি স্টার্ট। এটা আমি একটা বলবো আর কি। তা আমি কি হ্যাঁ, এটা ঠিক যে হার্ডওয়্যার সাইডটা আসলে এখনই মানে অনেক রিস্কের জায়গা আছে, কারণ ইনফ্রাস্ট্রাকচার রেডি না হইলে হার্ডওয়্যারে মুভ করা ঠিক না আর কি। ঠিক আছে, এখন অনেক কোম্পানি কিন্তু এখন আইওটি রিলেটেড ছোটখাটো ভেঞ্চার শুরু করছে, বাট কেউই কিন্তু মানে একটা দুইটা ছাড়া, লাইক রবির যেটা আছে, আর রবির একটা হার্ডওয়্যার সাইড আছে, তো ওরা হচ্ছে ওই যে ভেহিকেল ট্র্যাকার নিয়ে ভালো মার্কেট ধরছে, বা হচ্ছে যে সোহাগ ভাইয়ের যেটা নাম কি প্রহরী, ওরা হচ্ছে ভেহিকেল ট্র্যাকার নিয়ে বেশ মার্কেট পেয়েছে আর কি। আহ, এরকম কয়েকটা কোম্পানির নাম বলা যাবে, বাট বুমিং না আর কি। হ্যাঁ, এবং নতুন কিছু না, যদি বলি একদম ইনোভেটিভ কিছু, সেটা এখনো হচ্ছে না। এই হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিটা কাইন্ড অফ হচ্ছে চায়না থেকে যতখানি কপি করে করা যায়, এবং ওদের থেকে লো কস্টে আর কি, এটাই সমস্যা আর কি, ওদের থেকে লো কস্ট করাটা অনেক ডিফিকাল্ট। সো হ্যাঁ, এটা একটা বিষয়। বাট অন দি আদার হ্যান্ড এই যে আমি তোর এক্সপেরিয়েন্সটা জাস্ট একটু শেয়ার করতে চেষ্টা করব। আচ্ছা, আমি যদি আমার তো আমার 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 তো হচ্ছে যে একটা ইয়ে ছিল, আমি হচ্ছে ইউনিভার্সিটির 4th ইয়ারের শুরুর দিকে আমি হচ্ছে এডুকেশন রিলেটেড একটা স্টার্টআপ শুরু করি, বাট ওইটা ডিসকাস না করে আমরা একটা সফটওয়্যার নিয়ে কাজ করতেছি আর কি। তো এই সফটওয়্যার নিয়ে যখন আমরা মানে স্টার্টআপটা শুরু করি, তখনই আসলে এই নলেজ গুলো আসলে তৈরি হয় যে হাউ স্টার্টআপস ওয়ার্ক। হ্যাঁ, এবং স্টার্টআপের একটা বড় ইয়ে হচ্ছে কি যে একটা হচ্ছে আইডিয়া, আর একটা হচ্ছে এক্সিকিউশন, আর একটা হচ্ছে মার্কেট। যখন আপনার একটা আইডিয়া থাকবে, আইডিয়াটাকে ফার্স্ট এক্সিকিউট করতে হবে, মানে নিজে কষ্ট করে, মানে দিন রাত খেটে। ওই এক্সিকিউশন করার পরে যখনই হচ্ছে এখানে সেলস জেনারেট হওয়ার টুকিটাকে শুরু হয়, তখনই হচ্ছে ইনভেস্টররা এটার পিছনে মানে মনোযোগ দেয় আর কি। এটার সবচেয়ে ভালো এক্সাম্পল যদি বলি কোথা থেকে এগুলো আইডিয়া পাইতে পারেন, সেটা হচ্ছে শার্ক ট্যাঙ্ক। শার্ক ট্যাঙ্ক হচ্ছে আমার খুব পছন্দের একটা শো ইন্টারনেটে, তো এটা দেখতে পারেন। আর আর আমি যদি ওভারঅল মানে আমি অলরেডি বলে ফেলছি এই ইন্ডাস্ট্রি সম্পর্কে, যে ইন্ডাস্ট্রি সম্পর্কে আমি যদি বলি, হার্ডওয়্যার নিয়ে জবও কিন্তু এখনো অনেক পাওয়া যাচ্ছে এরকম না। পাওয়া যাবে নট অবভিয়াসলি, বাট মানে এখানে যতজন আছে, বা আমাদের ধরেন আরএমই ট্রিপল সিএসসি যতজন স্টুডেন্ট আছে, সবাই কি পাবে কিনা এই ব্যাপারে আমি শিওর না। এটা একটা সমস্যা। কিন্তু সফটওয়্যার নিয়ে যদি কেউ অথবা হার্ডওয়্যার রিলেটেড সফটওয়্যার যদি বলি, ওই রিলেটেড নিয়েও যদি কেউ কাজ করে, যদি ডেটা সায়েন্সের কথা বলি বা ক্লাউড আইওটি ক্লাউড নিয়ে যদি কথা বলি, সেগুলো কিন্তু অনেক ফিল্ড এখনই আছে। ঠিক আছে, সো সো এখানে হচ্ছে আমরা তিনজন ডিসাইড করে রাখছিলাম একটা মানে পাঁচ লাইন বিফোর লাস্টে, সেটা হচ্ছে আমরা রোবোটিক্স বা অটোমেশনের কাজ শুরু করতেছি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে। সবাই ধরো আমি যদি হার্ডওয়্যার পার্টটা বেসিক্যালি আমি হচ্ছে কভার করছি যেহেতু শুরুতে, তো সেইখানে আমি বলবো যে যারা শুধুমাত্র সার্কিট জানি, সার্কিট ডিজাইনিং জানি বা পিসিবি ডিজাইনিং জানি বা হার্ডওয়্যার সাইড গুলোই বেশি দেখছি, তাদেরকে আমি খুব করে মানে সাজেস্ট করবো যে শুধু হার্ডওয়্যার সাইডে না থেকে মানে সফটওয়্যার সাইডটাতে খুব ভালো মতো মানে রিলেটেড সফটওয়্যার সাইডটা আর কি বুঝতে হবে। আমি অনেকগুলো সিমুলেশন সাইডের কথা বলবো, দেন মেশিন লার্নিং হচ্ছে অনেক বেশি রিলেটেড এটার সাথে যায়। তো এরকম ফিল্ড গুলাতে আর কি এক্সপিরিয়েন্স বা স্কিল সেটটা গ্যাদার করে ফেলটা খুবই হেল্পফুল হয়। দেন তারপর হচ্ছে আতিক যে কথা মাঝখানে যেটা ছিল, সাপোজ রেস্ট এপিআই বা যে ওয়েব ফ্রেমওয়ার্কের কাজগুলো, এগুলো কিন্তু হার্ডওয়্যারের সাথে খুবই মানে কাছাকাছি। হ্যাঁ, হার্ডওয়্যার দিয়ে আমি কোনো একটা কিছু ইমপ্লিমেন্ট করতে গেলে আমার এই জিনিসগুলো লাগে। বাট দেখা যাচ্ছে এখন কিন্তু কারেন্টলি জব মার্কেটে আমারও কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে খুব অল্প জব মার্কেটের কেসে, বাট যেটা দেখলাম যে হার্ডওয়্যার ফিল্ডে জব খুবই কম। হ্যাঁ, এখন পর্যন্ত মানে ওভাবে মানে পড়ার মতো আর কি। বাট এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সফটওয়্যারের কিছু স্কিল সেট যদি আমরা সাথে সাথে নিয়ে ফেলি তাহলে কিন্তু এটা হেল্পফুল হবে। সো হার্ডওয়্যার ট্র্যাকে যারা হার্ডওয়্যারের কাজগুলো যাদের পছন্দ, সার্কিটের কাজ যাদেরকে পছন্দ, তাদেরকে আমি ডেফিনেটলি বলবো যে কিছু আর কি রেলিভেন্ট সফটওয়্যার স্কিল সেটটা সাথে সাথে গ্যাদার করে ফেলতে বিফোর কমপ্লিটিং দ্য বিএসসি। এটা খুব ইম্পর্টেন্ট আমার যেটা মনে হয়েছে আর কি। আচ্ছা, এটা গেল একটা। আর সফটওয়্যার সাইডের কেসে আর কি আতিক কি আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, সফটওয়্যারের ব্যাপারটা একটু বলো, যাদেরকে আর কি সফটওয়্যারে কাজ করতে ভালো লাগে।
এক্স্যাক্টলি ফুয়াদ তাহমিদ যেটা বলতেছিল আর কি, মানে হার্ডওয়্যারের এখনো স্কোপ আর কি বাংলাদেশে ওইভাবে ক্রিয়েট হয় নাই, বাট সফটওয়্যারটা কিন্তু অনেক বেশি বাংলাদেশে এখন এস্টাবলিশ। সো সফটওয়্যার সাইডে যদি হার্ডওয়্যার থেকেও যদি শিফট করা যায়, কারণ হার্ডওয়্যার আমি যেটা দেখালাম আমার রোড ম্যাপে, যে হার্ডওয়্যার আমি কিন্তু শুরু করছিলাম হার্ডওয়্যারে, বাট আমি কিন্তু এন্ড আপ করছি সফটওয়্যারে। দুটার মধ্যে কিন্তু গ্যাপটা যেটা মনে হয় মানে বাহ্যিক ভাবে যে অনেক বড় একটা গ্যাপ আছে, দুইটা পুরো ডিফারেন্ট সেক্টর, আসলে কিন্তু ব্যাপারটা ওরকম না। একটা দিয়ে শুরু করলে আরেকটাতে ইজিলি শিফট করা যায়, কারণ একটা পয়েন্টে যায় যখন আমরা আর কি, আমি এখন আর কি অনেক যেগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কয়েকটা শিখে গেছি এবং কয়েকটা হার্ডওয়্যার ফ্রেমওয়ার্ক শিখে গেছি, এখন যেটা দেখি যে সবগুলো আর কি ইন্টার কানেক্টেড। এখন ম্যাক্সিমাম টাইমে যেটা করতে হয় যে জাস্ট কানেক্টিং দ্য ডটস, লাইক একটার সাথে আরেকটার ইন্টাররিলেশন করা, এভাবে আর কি। সো দেখা যাবে যে মানে হার্ডওয়্যার সফটওয়্যার যেটা দিয়ে আর কি শুরু করা হোক না কেন, একটা থেকে আরেকটার মধ্যে দেখবেন যে অনেকগুলো আর কি ইন্টার কানেকশন আছে। সো যে কোনো একটা দিয়ে শুরু করে আরেকটাতে শিফট করা খুব একটা প্রবলেম, মানে খুব বড় একটা বিগ ডিল না আর কি। সো যারা আর কি হার্ডওয়্যার ইন্টারেস্টেড, অবভিয়াসলি ফার্স্ট 2 ইয়ার তারা হার্ডওয়্যারের যত কিছু আছে, যা কিছু আছে এক্সপ্লোর করতে পারেন। বাট আফটার সেকেন্ড ইয়ার আপনাদের একটা ডিসাইড করতে হবে যে আমি আসলে কোন দিকে মুভ অন করতে চাই। আমি যদি হার্ডওয়্যারেই থাকতে চাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে লাইক সিমুলেশন, আমি যেটা ডিসকাস করলো আরওএস বা ডিজাইনিং এই টাইপের সেক্টরে বা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, এগুলো আর কি এক্সপ্লোর করে দেখতে পারেন। আর যারা সফটওয়্যারের দিকে শিফট করতে চান তারা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট এন্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট এই সাইটগুলো আর কি এক্সপ্লোর করে দেখতে পারেন। এন্ড আমি আর এটার সাথে আর কি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে ভার্সিটিতে আমি মানে ভর্তি হওয়ার পর একটা কালচার দেখেছি যে সবাই আর কি টিউশনের দিকে অনেক বেশি ঝুঁকে পড়ে। লাইক ফার্স্ট ইয়ার থেকেই অনেকে দেখি যে 4টা-5টা টিউশনে নিয়ে ফেলে এবং ভার্সিটির পরে পুরোটা টাইম আর কি টিউশন করাতে আর কি তাদের সময়টা চলে যায়। সো আমি সাজেস্ট করব যে ফার্স্ট ইয়ারে আপনারা যারা রোবোটিক এনথাজিয়াস্ট আছেন বা সফটওয়্যার রিলেটেড এনথাজিয়াস্ট আছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে মানে টিউশনে বা এইসব দিকে আর কি, যদি আপনার অ্যাবসলিউট আর কি নেসেসারি না থাকে আর কি মানে টাকা আর্ন করা আপনার ডে টু ডে লাইফ লিড করার জন্য, সো আমি রিকোয়েস্ট করব যে আপনারা লাইক টিউশনের টাইমটা এই যে হার্ডওয়্যার বা সফটওয়্যার বা লার্নিং এর দিকে আর কি আপনারা আরেকটু বেশি সময় দিবেন আর কি। সো মানে এই টাইমটা পরবর্তীতে আর পাওয়া যায় না। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আপনারা যে টাইমটা আর কি মানে স্পেন্ড করে যাবেন, লাইক হ্যাঁ টিউশনে করে অনেকগুলো টাকা আপনি আর্ন করছেন, বাট পরবর্তীতে যে আপনি খেয়াল করবেন যে আপনার বেসিকটা আসলে বিল্ড আপ হয় নাই। তো থার্ড ইয়ারে উঠে বা ফোর্থ ইয়ারে উঠে আপনার যখন প্রজেক্টে যখন বা থিসিসে যেতে যাবেন, তখন দেখবেন যে থিসিস করার জন্য আপনার যে বেসিক আর কি যে নলেজটা দরকার সেটা আপনার কিন্তু এখনো বিল্ড আপ হয় নাই। সো আমি রিকোয়েস্ট করবো যদি অ্যাবসলিউটলি আপনার নেসেসারি না থাকে তাহলে হচ্ছে এট বেস্ট একটা টিউশনই করাতে পারেন, ঠিক আছে, লাইক ফর এক্সপিরিয়েন্স। এন্ড বাকিটা টাইম আপনারা চেষ্টা করবেন যে বিভিন্ন জিনিস এক্সপ্লোর করতে, কোনটা আপনার ভালো লাগতেছে বা আর এখন ব্যাপারটা এরকম যে প্রতিদিনই দেখা যায় যে নতুন নতুন একটা করে ফ্রেমওয়ার্ক ডেভেলপ হয়। সো এক্সপ্লোরিং এর কিন্তু অনেক কিছু আছে। সো আপনারা যেটা আমি যেটা সাজেস্ট করবো যে কন্টিনিউ এক্সপ্লোরিং। ওকে, সো দ্যাটস অল। আমরা একটু একটু অ্যাড করবো, সেটা হচ্ছে ওই যেহেতু টাকা আর্নিং এর ব্যাপারটা আসলে এই জিনিসটা আমি পার্সোনালি জানতাম না। আমি জাস্ট জানছি হচ্ছে কয় মাস আগে মেবি, সেটা হচ্ছে এই যে আমি এতদিন জানতাম যে ফ্রিল্যান্সিং বলে, এটা খুবই সিম্পল বাট স্টিল ইটস ট্রু। সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং বলতে যে শুধুমাত্র ওয়েবের কাজ, মানে আমি জানতাম যে হার্ডওয়্যার ডিজাইনিং বা সিমুলেশন বা পিসিবি ডিজাইনিং এর কাজে যে ফ্রিল্যান্সিং এর কাজগুলো যে মানে আছে, মানে অনেকে যে করা যে পসিবল, তো এই জিনিস আমি জানতাম না। বাট রিসেন্ট আমি জানলাম যে আমাদের অনেকের জুনিয়র, স্পেশালি আর্মির জুনিয়ররা দেখলাম হচ্ছে যে এই কাজগুলো খুবই ইফেক্টিভলি করতেছেন। এটা করলে কিন্তু আসলে আমি প্র্যাকটিক্যাল স্কিলটাও ইউজ করতেছি এন্ড আমার টিউশনটাও দরকার নেই। খুব ভালো একটা আর্নিং সোর্স হতে পারে। ইনফ্যাক্ট অনেকে রিমোট কোম্পানিতেও জব পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এমনও আছে। সো তোমাদের মধ্যে সিনিয়ররা আছে, তো এটা হয়। তো আমার কাছে মনে হয় যে ওইটাও একটা ভায়াবল অপশন রাখা যায়, যেহেতু আমরা ইঞ্জিনিয়ার্স এন্ড স্কিলটাকে আমরা ডেভেলপ করতে যাচ্ছি, তো ওয়াই নট ট্রাই দ্যাট। হ্যাঁ, এই আমি যেটা ওই যে কথাটা আসলে আসলো যে সফটওয়্যার আস্তে আস্তে শিফট করা, এটা কাইন্ড অফ হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের জন্য। যে আপনার সামনে হচ্ছে হইলো না, ধরেন আইওটি ইন্ডাস্ট্রি হইলো না, তখন কি হবে, বা আমার হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি হইলো না। এটা যে যারা বাংলাদেশে থাকতে চান ফার্স্ট এবং বাংলাদেশে জব করতে চান, তাদের যাতে রিস্ক ম্যানেজমেন্টটা হয়, সেটার কারণে হচ্ছে সফটওয়্যার স্কিলটা গড়ার কথা আমরা বলছি। এই ছিল আমাদের দিক থেকে
লাস্ট কথা আর কি, এটা ডিমোটিভেটিং কিছু না, জাস্ট আপনারা একটু সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট একটা কথা না, যে ফিট হওয়া আর কি বেসিক্যালি, আর কিছু না। তাহলে এখানে আরেকটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই, মানে জিনিসটা জাস্ট হ্যাঁ রিস্ক ম্যানেজমেন্ট এটা একটা ফ্যাক্টর, মানে যদি আমি চিন্তা করি যে সফটওয়্যার স্কিলটা তো অনেক ভালো করে জব করতে যাচ্ছে, বাট আমার কাছে মনে হয় না, মানে আমি হার্ডওয়্যারের পয়েন্ট অফ ভিউ থেকে আমি এটা বলতে পারি, আমার মনে হয় না সেকেন্ড ইয়ারের পর আসলে হার্ডওয়্যারে খুব নতুন কিছু থাকে। রাইট, এক্স্যাক্টলি, মানে হার্ডওয়্যারের এরপরেও কাজ করলে ওইটা মানে টেকনিশিয়ানই হয়ে যাওয়া যায় আসলে, এরপর আমাদের আসলে ইঞ্জিনিয়ার হইতে হবে। তো ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আমাদের আসলে মানে হার্ডওয়্যারে থাকলে কি ক্যাড, পিসিবি ডিজাইন বা অথবা এগুলো নিয়ে কাজ করতে হবে আর কি। কিন্তু স্টিল যেটা হয় যে আমি পিসিবি ডিজাইনিং শিখতেছি, হ্যাঁ এটা কিন্তু একটা ডিজাইনিং, লাইক 3D ডিজাইনিং, এখানে ক্রিয়েটিভিটি সেক্টর আছে ডেফিনেটলি, বাট কথা হচ্ছে যে তুমি একটা টুল শিখে ফেলার পরে আর কত, মানে ওটা নিয়ে তো আর কিছু কিন্তু হচ্ছে না। হ্যাঁ ডেফিনেটলি অনেক ফ্রেমওয়ার্ক বের হচ্ছে, সেটা এক্সপ্লোর করা যেতে পারে, বাট এটাও বুঝতে হবে যে সব ফ্রেমওয়ার্ক কি আমার নতুন করে শেখা দরকার আছে কিনা, লাইক আমি এভিআর মাইক্রো কন্ট্রোলার শিখতেছি, আমার পিআইসি শেখা কি দরকার আছে কিনা, সো এটাও কিন্তু বুঝতে হবে। সো একসাথে কিন্তু এত কিছু কিন্তু দরকার নেই। তারপর অন দি আদার হ্যান্ড একটা ব্যাপার হচ্ছে আমি জাস্ট বুঝলাম যে কমিউনিকেশন, সিরিয়াল কমিউনিকেশন কিভাবে কাজ করে, বা তাহলে কিন্তু আমার এটা দেখা দরকার নেই যে ESP32 তো সিরিয়াল কমিউনিকেশন এভাবে কাজ করে, এভিআর এভাবে কাজ করে, মানে আমার কিন্তু প্রত্যেকটা জিনিস সবকিছুর জন্য সবগুলো মডিউলের জন্য আলাদা আলাদা করে দেখার কোনো দরকার নেই। সো আমার জাস্ট বেসিকটা যদি আমি একটু ক্লিয়ার করতে পারি ফার্স্ট সেকেন্ড ইয়ারের মধ্যে, তাহলে কিন্তু আমি এই জিনিসটা আমার মনে হয় যে আস্তে আস্তে একটু বিগার পিকচারটা দেখা উচিত। লাইক এখানে আমি একটু অ্যাড করবো যে পরে আমরা কি করবো, সবাই কিন্তু জব ফিল্ডে যাবে এমন অনেকে, মানে একটা বড় অংশে যারা বিদেশে যায় সবাই মানে 99% আই গেস হচ্ছে বিদেশে যায়, স্পেশালি মানে ট্রিপলি আর্মি এই ব্যাকগ্রাউন্ডের সবাই রিসার্চার হিসেবে। হ্যাঁ তো ইন দ্যাট কেস হচ্ছে রিসার্চার হিসেবে যদি আমি রিসার্চ করতে চাই, তাহলে কিন্তু আমার হার্ডওয়্যার স্কিল গুলা বা এই যে সফটওয়্যার জাস্ট ল্যাঙ্গুয়েজ গুলো, এগুলো হচ্ছে আমার জন্য প্রিরিকুইজিট টুলস, এগুলো কিন্তু আমার রিসার্চ না। তো ওই ক্ষেত্রে কিন্তু আমার সিমুলেশন জানা লাগবে বা অ্যালগোরিদম ডেভেলপ করা জানা লাগবে। ও আরেকটা কথা হচ্ছে কন্ট্রোল সিস্টেম, আমরা অনেকে কন্ট্রোল সিস্টেমটাকে টোটালি একদম ওভারলুক করে যাই, বাট ফার্স্ট ইয়ারে যারা তারা কন্ট্রোল সিস্টেম সম্পর্কে খুব কম জানতে পারো বা জাস্ট নামটা শুনে থাকতে পারো, বাট একটু জাস্ট মাথায় রাখো কন্ট্রোল সিস্টেম হচ্ছে জাস্ট আমরা যা কিছু চলতেছে, লাইক তোমার বাসার এসি থেকে শুরু করে ফ্রিজ থেকে শুরু করে এগুলা যে হার্ডওয়্যারে যে কমিউনিকেশন, লাইক টেম্পারেচার উপর বেস করে যে ডিসিশন নেওয়া, কম্প্রেশন আছে কি অনলাইন, এই জিনিসগুলো কিন্তু কন্ট্রোল সিস্টেম ইউজ হচ্ছে, এন্ড এগুলো হাইলি অ্যালগোরিদমিক পার্ট। এন্ড আমার মনে হচ্ছে এই পার্টটাতে আমাদের যে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার সিনিয়র হয়ে গেলে এই জায়গাটাতে খুব ভালো করে ফোকাস করা উচিত। মেশিন লার্নিং দিয়ে ইমপ্লিমেন্ট করা যায়, কন্ট্রোল সিস্টেম দিয়ে ইমপ্লিমেন্ট করা যায়, দুইটাই কিন্তু ইমপ্লিমেন্ট হয়, বাট ওই সাইডটা বোঝা লাগছে কখন আমরা শিফট করব। সো আমার পার্সোনালি একটা জিনিস একটু অ্যাড করতে চাই যে আমি পার্সোনালি যে দেখা গেছে যে এলএফআর বানাচ্ছিলাম, বানাতে বানাতে বেশ অনেকদিন চলে গেছে যে এলএফআরই বানাচ্ছি, হ্যাঁ আমি ইমপ্রুভ করতেছি, বাট আমার কাছে এখন যদি আমি পিছিয়ে ব্যাক করি আমার মনে হয় যে হ্যাঁ আমার হয়তো বা শিফটটা করা একটু আগে দরকার ছিল। সো এটা আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে শিফটিংটা অনেক ইম্পর্টেন্ট, যে কখন আমি কোন মোমেন্টে গিয়ে আমি একটা স্কিল সেট থেকে অন্য একটা স্কিল সেট লার্নিং আমি শিফট করব। তো এটা হচ্ছে একটা ব্যাপার ছিল। আমাদের দিক থেকে আর কিছু নাই, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আর কি। আচ্ছা, আমাদের জন্য যদি কোনো কোশ্চেন না থাকে, প্লিজ ফিল ফ্রি টু আস্ক গুগল, বিকজ গুগল নোজ বেটার। আমাদের যা যা কোশ্চেন থাকবে আমাদেরকে যদি আস্ক করতে এখন যদি দ্বিধা লাগে, প্লিজ গুগল করুন। এক্স্যাক্টলি গুগল করো। আর যদি কেউ বলে যে ভাইয়া প্রজেক্ট আইডিয়া পাইতেছি না, এটা নিয়ে একটা জাস্ট ছোট একটা জিনিস অ্যাড করে দিতে চাই, আতিক বলে ফেলো। হ্যাঁ, প্রজেক্টের আইডিয়া নিয়ে ফুয়া যেটা বললো যে আমরা অনেক সময় যেটা করি বা আমি নিজে যেটা করছি যে প্রজেক্টের আইডিয়া লাগবে, আমি নিজে শুয়ে শুয়ে চিন্তা করার চেষ্টা করছি যে কি করব কি প্রজেক্ট করবো। হ্যাঁ, তো নিজের মাথা থেকে এইভাবে আইডিয়া জেনারেট করা মানে খুবই লাইক টাফ একটা ব্যাপার। এটা ইলন মাস্ক লেভেলের ট্যালেন্ট না হলে এগুলো মাথা থেকে আর কি বের হবে না। সো আমি যেটা সাজেস্ট করবো, কোনো প্রজেক্ট শোকেসিং এর যদি আইডিয়া দরকার হয়, প্লিজ গুগলে যে গিটহাব নামের একটা ওয়েবসাইট আছে, যেখানে আর কি মানুষজন তাদের আর কি বিভিন্ন কোড এবং ইমপ্লিমেন্টেশন সবই আর কি এখানে প্রোভাইড করে থাকে। সো ওইখানে যে আপনারা সার্চ করতে পারেন জাস্ট টপিক লাইক আইওটি হোম অটোমেশনের উপর আপনি প্রজেক্ট করতে চান। সো হোম অটোমেশন গিটহাবে যে যদি সার্চ করেন দেখবেন যে ওইখানে লাইক শয়ে প্রজেক্ট কোড সহ এবং এভরিথিং সহ কিভাবে কি করতে হবে সব ডিটেলস সহ আপনারা পেয়ে যাচ্ছেন। তো ওখান থেকে আপনারা তখন সর্ট করতে পারবেন যে আমি কোনটা করব বা কি কি এখানে অ্যাড করব। এবং এরকম হতে পারে যে 3-4টা প্রজেক্ট থেকে আইডিয়া নিয়ে আপনারা মার্চ করে একটা নতুন একটা প্রজেক্ট বানাইতে পারেন। সো এই ক্ষেত্রে আর কি আইডিয়া জেনারেশনের ব্যাপারটা আর কি অনেক সহজ হয়ে যায়। সো ইয়া, দ্যাটস
ওকে, আই থিঙ্ক অডিয়েন্সের মধ্য থেকে আর কোনো কোশ্চেন নেই। ধন্যবাদ তাহমিদ আব্দুল্লাহ ভাই, ফারহান ফুয়াদ ভাই এবং আতিক ফয়সাল ভাইকে। অসংখ্য সুন্দর একটি পডকাস্ট ছিল আজকে। অনেক কিছু নতুন আমরা জানতে পেরেছি, অডিয়েন্সরাও অনেক কিছু জেনে উপকৃত হয়েছে। ধন্যবাদ আজকে আমাদের এই পডকাস্টে আসার জন্য। হ্যাঁ তোমাদেরকেও ধন্যবাদ এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার জন্য এবং আমাদেরকে ডাকার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।